আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, যেমনটি শিরোনামে দেখছিলেন, আমরা বেশ কিছুদিন ধরে কথা বলছি বিপ্লবে বিজয়ের পর থেকে যখন সরকার গঠন হলো তখন থেকে আমরা বলছিলাম যে সেনাবাহিনীর ভেতরে কিছু ভয়ঙ্কর জেনারেল যারা শেখ হাসিনা এবং ভারতের সরাসরি মদতপুষ্ট, তারা এই সরকারকে আনস্টেবল করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। দয়া করে তাদেরকে অপসারণ করুন, তাদেরকে বিচারের মুখোমুখি করুন। নানা রকমভাবে আমরা এই চ্যানেল থেকে কথা বলেছি। অন্যান্য চ্যানেল থেকে অনেকেই আহ্বান জানিয়েছেন, বলেছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। পাশাপাশি আ আ আওয়ামী লীগের যেই গোয়েন্দা বাহিনী, সেনা গোয়েন্দা বলেন আর সাধারণ গোয়েন্দা যারা আছে, তাদের একটি অন্যতম কাজ ছিল গত ১৫ বছরে মানুষের চরিত্র হনন। অর্থাৎ মানুষের দুর্বল দিকগুলোকে খুঁজে বের করে সেগুলোকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করা, তাদেরকে দিয়ে বিভিন্ন কাজে বাধ্য করা। আ এই বিষয়টি আবারও একটি আভাস পাওয়া যাচ্ছে যে এটি আরেকটি অস্ত্র হিসেবে ব্যবহার হতে যাচ্ছে এই সরকারের বিপক্ষে। যেন সরকারকে অসহযোগিতা করা হয়, সেই জায়গাটায় কিছু, কিছু মহল আবার তৎপর হয়ে উঠেছে। তো এই বিষয়টি নিয়েও আমরা কথা বলব। পাশাপাশি দর্শক, আপনাদেরকে বলি, আ এই এই কনক সারাওয়ার নিউজের এই প্রোগ্রামটি নিউজ টিউব টিভি এবং আমার ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট এবং এক্স, এই সকল অ্যাকাউন্টে একযোগে প্রচারিত হচ্ছে। আ এবং আপনাদের যেকোনো মতামত, যেকোনো কিছু আপনারা আমাকে জানাতে পারেন kanoksaroyan@gmail.com এই ঠিকানায়। তো দর্শক, আজকে আমার অতিথি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই। অনেকদিন পরে আপনার এখানে আসতে পেরে আমি খুব খুশি এবং আপনার দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তী দেখবেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। এবং আমাদের আরেক অতিথি, আপনাদের আরেক প্রিয় মানুষ, মেজর সুমন আহমেদ, অবসরপ্রাপ্ত। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম কনক ভাই এবং আপনার ভিউয়ারদের জন্য আমার সালাম। আসসালামু আলাইকুম। এবং দর্শক, দুজনেই দীর্ঘ সময় সেনাবাহিনীতে আ চাকরি করেছেন, বিভিন্ন পজিশনে তারা কাজ করেছেন এবং দুজনই হচ্ছেন আ আ সেনাবাহিনীর যে বিএমএ লং কোর্স, তার ২৪তম বিএমএ লং কোর্সের আ দুজন আ দুজন ব্যাচমেট বলা চলে, কোর্সমেট। এবং এই কোর্সমেটই আনফরচুনেটলি ছিলেন ঘাতক খুনি জিয়াউল হাসান। তো জিয়াউল হাসানের কোর্সমেট আপনারা ২ জন। এটা আপনাদের একটা বড় পরিচয়ের জায়গা হয়ে গেছে আরকি। কিছু করার নাই, বলতে হয়। তো মোস্তাফিজ ভাই, এই যে ৪ জেনারেলের পতন, ভয়ংকর ৪ জেনারেলের পতন এবং আরো কিছু পাইপলাইনে আছে আমরা জানি। তো এই যে তাদেরকে সরিয়ে দেওয়া, কাউকে বাধ্যতামূলক অবসর, কাউকে অকালীন আ উম আ মানে বাধ্যতামূলক অবসর বা বরখাস্ত, একজনকে বোধহয় বরখাস্ত করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনি একটু ডিটেইল যদি বলেন যে কেমন হলো? এতদিন পরে হলেও তো হলো। কিন্তু এর মধ্যে কি, কি ড্যামেজ করতে পারে বা কিভাবে দেখছেন আপনি বিষয়টাকে? কনক ভাই, প্রথমত আমি অ্যাকচুয়ালি স্বাগত জানাই যে ৪ জনের নাম আমরা জেনেছি। যে একটা ১ম এ হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দেন লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এবং মেজর জেনারেল হামিদ। আ জিনিসটা যদি আমার আ আম আমার এনালাইসিস এ এদেরকে যদি আরো এট লিস্ট ১৫-২০ দিন আগে করা হতো, তাহলে হয়তোবা বাংলাদেশে যে টার্মোইল টা চলতেছে, বিভিন্ন সেক্টরে যে অস্থিরতা আছে, অস্থিরতাগুলো হতো না। আ এনিওয়ে, এখন আমি মনে করি যে আ সবাই আমরা ইনিশিয়াল স্টেজে যেরকম একটা প্রতিবিপ্লব বা আর্মির ভিতরে কু হবে কিনা এরকম নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সেই দুশ্চিন্তার স্টেজটা এখন নাই। আমি মনে করি যে আ ছাত্ররা যেরকম আ আ সদা প্রস্তুত আছে এরকম একটা সিচুয়েশন, এবং আমাদের সেনাবাহিনীর যে জুনিয়র লর্ড যারা আছে, তারাও এই মুহূর্তে প্রস্তুত আছে। আমি যেটা তাদের পালস রিড করেছি সেটা আমার কাছে মনে হয় যে কেউ যদি জোর করেও ক্ষমতা দখল বা এই ধরনের কোনো কিছু করার চেষ্টা করে, এটা আ তা দেখা যাবে হয়তো একটা ব্লাডশেড হয়ে যেতে পারে। আমার মনে হয় সিনিয়র লিডারশিপ এটা খুব ভালোভাবে অ্যাসেস করতে পারছেন। এবং আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার যখন অ্যাকচুয়ালি ২৫শে আগস্ট যখন ওই যে বাচ্চাদের সাথে, সরি জুনিয়র অফিসারদের সাথে যখন আ উনি দরবারটা নিয়েছিলেন, তখনই কিন্তু পালসটা রিড করে উনার মাইন্ডটা শিফট করেছেন। তাকে ধন্যবাদ। স্টিল উই কল হিম হিরো। বাট এখন যে জিনিসটা হইছে, এই যে ৪ জনকে করেছে, এবং আমি যদ্দূর জানি যে এই লং লিস্ট এই কিছুদিন পরেই যে যারা গুরুতর অপরাধের সাথে আছে, স্পেশালি গুম, খুন, অ্যাবডাকশন এই ধরনের আরো যতগুলো সিরিয়াস
ক্রাইমের সাথে যারা জড়িত বা জড়িত থাকার প্রমাণ প্রাথমিকভাবে পাওয়া গেছে তাদের সবাইকে চাকরি থেকে আউট করা হবে। এখানে আমরা দেখতে পাই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে করা হয়েছে বরখাস্ত। এটার মূল কারণ আমি যেটা অ্যাজিউম করি সেটা হচ্ছে উনি যেহেতু সেনা কাস্টাডিতে ছিলেন এবং সেখান থেকে উনি পালিয়ে গেছেন। তা পালিয়ে যাওয়ার ফলে হি ইজ এ ডেজার্টার, এবং ডেজার্টার হলে তাকে সেই অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। বাট আমি এখানে একটা পয়েন্ট ধরতে চাই, তাহলে কিন্তু জিয়াউল হাসানকে ওখানে কিন্তু ওই সময় ফোর্স রিটায়ার দেওয়াটা আমার মনে হয় এটা ব্যাড জাজমেন্ট ছিল। তাকে অ্যাকচুয়ালি তার যে লেভেলটা, তাকে শুধু আমি দেশে যে গুম খুন করতেছে তা না, এই সেনাবাহিনীকে নষ্ট করার পিছনের অন্যতম কারিগর সে। স্পেশালি আমি যেহেতু কমান্ডো, সে কমান্ডো, আমি স্পেসিফিক জানি যে এই ধরনের ক্রাইম করিয়েছে। সো এই জিনিসটা আমরা সবাই মিলিটারিতে জানি, কম বেশি সবাই জানে, ওয়াকার স্যার জানে না এমন না। সো তাকে আমি মনে করি যে ওই তখন যদি চাকরিচ্যুত বা বরখাস্ত করা হতো তাহলে বেটার হতো। আর এর সাথে এখন যারা আছে বাকি ৩ জন লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এবং মেজর জেনারেল হামিদ, এরা সবাই ছিল ডিজিএফআই তে, এবং ডিজিএফআই কি করে আমরা সবাই ভালো মতো জানি। এখন এই মুহূর্তে ডিজিএফআই, এই মুহূর্তে না মানে ৫ই আগস্টের আগ পর্যন্ত তারা ছিল একটা ভয়ঙ্কর একটা অর্গানাইজেশন। এটা নাৎসি গেস্টাপো বাহিনীর সাথে যা তুলনা করা যায়, যারা কালো মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করে এবং তারা সাথে সাথে অ্যারেস্ট করে তাদের মুখ বেঁধে ফেলে হাত পা বন্ধ করে নিয়ে যায়। এবং তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা ইভেন অনেকে একটা কথা বলে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু আমরা সেনাবাহিনীর লোকজনের এখন পর্যন্ত যত গুম খুন হয়েছে সেনাবাহিনীর লোকজন করেছে। আমরা কিছুদিন আগে একটা দেখেছি যে রিটায়ার্ড ক্যাপ্টেন মারুফ, উনি সম্ভবত অ্যাম্বাসেডর ছিলেন, উনাকে কিভাবে ১৬ মাস আয়না ঘরের মধ্যে গুম করে রাখা হয়েছে, এবং এটা কারা এটার সাথে জড়িত? ডিজিএফআই এটার সাথে জড়িত। নরমালি ডিজিএফআই কে আমরা যেটা বলি, নরমালি অফিসিয়ালি এটা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, ইট ইজ কন্ট্রোলড বাই দ্য ডিজিএফআই। সো ডিজিএফআই এর সিটিআইবি যে ডাইরেক্টরটা আছে তারা এটা দেখাশোনা করে। সো এই মুহূর্তে যে কাজগুলা করা হয়েছে, যে প্রথম সারির যারা, তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এর প্রতিটা সারির মধ্যে যারা সিটিআইবি তে ছিল, তারপরে সিআইবি তে ছিল, তারপরে এসআইবি, এই সমস্ত যে ব্রাঞ্চ গুলো আছে যারা এগুলোর সাথে জড়িত, তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে ব্রিগেডিয়ার টু লেফটেন্যান্ট কর্নেল লেভেল, অ্যাটলিস্ট ব্রিগেডিয়ার লেভেল, তাদেরকে আইনের আওতায় আনাটা খুবই জরুরি। কারণ আমরা চাই এই সেনাবাহিনীকে রিফর্ম করার জন্য। আর যদি রিফর্ম করতে হয়, আমাদের বা দেশে যেরকম একটা অরাজকতা আছে, সেটা হচ্ছে বাংলাদেশে কোনো ক্রাইম হলে এটা কোনো বিচার হয় না। সো আমরা যদি সেনাবাহিনীতেও যদি দেখি যে আমরা যে সমস্ত লোকজন আমরা জানি গুম খুন এগুলা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত, তারা আবার ব্যাক করে মিলিটারিতে ব্যাক করে তারা নরমাল আমাদের সাধারণ যে অফিসার গুলো আছে, সৈনিক যারা আছে, তাদের সাথে একই চাকরি করতেছে, তাহলে এটা সেনাবাহিনীর আহ, আহ, যে উন্নতি বা সেনাবাহিনীর যে রিফর্ম, এটাকে সিরিয়াস ভাবে ব্যাহত করবে। সো আমি আশা করি যে সরকারের এরকম একটা প্ল্যান আছে, যারা এরকম যারা যে সমস্ত জিনিস অ্যাটলিস্ট আমরা নেত্রা নিউজে দেখেছি, নেত্রা নিউজের রিপোর্টে দেখেছি, যারা এ পর্যন্ত আয়নাঘরের সাথে বা ডিজিএফআই যে সমস্ত ওই ব্রাঞ্চগুলোর সাথে জড়িত ছিল, তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে তাদের বিচার করা উচিত। এবং যারা এই পর্যন্ত র্যাবে, এনএসআই, ডিজিএফআই তে যারা এই এবং প্লাস হচ্ছে এই বর্তমান যে বিপ্লবটা যেটা হয়েছে, বিপ্লবের সাথে, এবং আমরা কিন্তু রিপোর্ট পেয়েছি যে ব্রিগেডিয়ার নিশাদ যে আছে ডিজিএফআই তে ছিল, সে কি করেছিল, সে কিন্তু এই যে ছাত্র আন্দোলনের নাহিদুল ইসলামকে সম্ভবত তুলে নিয়ে আসছিল, নিয়ে ডিবি কে হ্যান্ড ওভার করছে, ডিবি আবার ডিজিএফআই কে দিচ্ছে, ডিজিএফআই আবার গিয়ে রাস্তায় তাকে ফেলে দিয়ে আসছে। এই ধরনের সিচুয়েশন হয়েছে, মানে তারা প্রতিটা জায়গায় প্রতিটা আন্দোলনের যতগুলা কঠোরভাবে গুলি করা থেকে শুরু করে সবগুলোর সাথে ডিজিএফআই জড়িত। সো এই ডিজিএফআই এর ৪ জনকে ইনিশিয়াল স্টেজে আমি বলবো যে ৪ জনকে চাকরি থেকে অব্যাহতি যারা দিয়েছে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, বাট এটা আরো দ্রুত হলে ভালো হতো। আর লেফটেন্যান্ট জেনারেল বরখাস্তকৃত মুজিবের ব্যাপারে যেটা বলবো, আমি যেটা অ্যাজিউম করি যে আপনারা সবাই জানেন যে এই সম্ভবত ১১ বা ১৩ তারিখের দিকে ২৫০ জনের মতো ভারতীয় নাগরিক তারা বাংলাদেশ থেকে তাদের একটা ইন্ডিয়ান প্লেন এসে এদেরকে নিয়ে গেছে, এবং এদেরকে এই লেফটেন্যান্ট জেনারেল মুজিব
অ্যারেঞ্জ করেছিল ওয়াকার স্যারের সাথে কথা বলে স্বপ্নচূড়া ৩ একটা বিল্ডিং আছে, যেটা নতুন বিল্ডিং, কিন্তু এটার মধ্যে এখনো লোকজন ওখানে থাকে না, কিন্তু ফার্নিচার ছিল। তাদের এই ২৫০ জন লোককে ওখানে অ্যাকোমোডেট করেছে এবং সেনা বাসে করে তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসছে। এটা লেফটেন্যান্ট জেনারেল মুজিব এনশিওর করেছে। এতে বোঝা যাচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব অ্যাকচুয়ালি ভারতীয় অ্যাসেট, যে তাদের হয়ে কাজ করতেছে। আমরা ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি যে পিলখানা হত্যাকাণ্ডের পরে দেখি যে আমরা ওই সময় এমন একটা সিচুয়েশনে ছিলাম, কেউ অ্যাকচুয়ালি ক্লিয়ারলি থিংক করতে পারতেছিলাম না যে এখন আমাদের কি করা উচিত। আমাদের যেহেতু টপ কমান্ড লেভেল সবকিছুই শেখ হাসিনা প্লাস ভারতীয়রা কন্ট্রোল করত। বাট এই মুহূর্তেও কিন্তু এই যে যখন এই বিপ্লবটা হলো, বিপ্লব হওয়ার পরে কিন্তু ভারত কিন্তু বুঝে গেছে যে নরমাল সিচুয়েশনে যে আমাদের যে এজেন্ট গুলো এখন গ্রাউন্ডে আছে এদেরকে পালায় যেতে হবে। আর আমাদের কমান্ড এটা বুঝতে পারেনি যে এখন এদেরকে আটকাইতে হবে, বিকজ এই দেশের, কারণ ওই কমান্ড স্ট্রাকচারের মধ্যেই আমরা চেঞ্জ করিনি। এটা যদি বিপ্লবী সরকার যদি সরাসরি দায়িত্বটা নিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো যে টপ লেভেলের গোয়েন্দা পুলিশ বা আর্ম ফোর্সেস যারা আছে তাদেরকে টপল করে যারা ডেডিকেটেড তারা দিলেই কিন্তু এদেরকে ধরে ফেলতে পারতো। কিন্তু কি হলো, আমরা আমাদের ওই ইন্ডিয়ানরা অ্যাসেস ঠিক মতো করেছে যে এখন টিকা যাবে না, যে কোনো সময় ধরা পড়তে পারি। তাদের এই ২৫০ জন সহ আমরা শুধু জাহানাবাদ ক্যান্টনমেন্টটা জানি যে ওখানে ২১ জন ছিল। এরা ক্যান্টনমেন্টের ভিতরে তারা থাকতেছিল এবং এখানে শুধু না, সারা বাংলাদেশের প্রতিটা ক্যান্টনমেন্টেই এই ধরনের ছিল। ইভেন এই ইয়ার আগে একটা প্লেন নেমেছিল কুর্মিটোলাতে। কুর্মিটোলাতে ওখান থেকে ৪০০-র মতো লোক এসেছিল এই আন্দোলনকে করার জন্য। এসে তারা কাজ শেষ করে ওই প্লেনেই চলে গেছে। এই জিনিসগুলার কোনো রেকর্ড কি জন্য নাই? কারণ আমাদের গোয়েন্দা সংস্থা তখন ছিল, তাদেরই গোয়েন্দা সংস্থা ছিল। তারাই সবকিছু কন্ট্রোল করত। কিন্তু আমরা কুইক টাইম এটার কমান্ডটা নিতে পারি না। এই যে বিপ্লবের পরে যে যেহেতু বিপ্লবটা ছাত্র জনতা দিয়ে হয়েছে, যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ছিল না, এখানে যোগদান ছিল না, পার্টিসিপেশন ছিল না। সো এই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যারা ছিল তারা তাদেরই লোক ছিল। এই সুযোগে সমস্ত লোকজন ওখান দিয়ে পালিয়ে গেছে। যেটা এক্সাক্টলি হয়েছে ২৫ ফেব্রুয়ারির সময়, যে ভারতীয় কিলার যারা আছে, যেটা সুমন এর আগের ইয়াতে কনফার্ম করে বলেছে, আমিও এর আগে বলেছি, তারা ওই সাহারা খাতুনের অ্যাম্বুলেন্সে দিয়ে বের হয়ে চলে গেছে আমাদের কনফিউশনের দিয়ে। বাট আমি মনে করি এই সিচুয়েশনটা এখন ভারত, আমি বলবো যে একটা ব্যাকফুটিং এ আছে এবং তারা নিজেরাও বুঝতে পেরেছে যে আমাদের যে ভারতীয় পণ্য বয়কট যেটা ছিল, এটার মধ্যে আমাদের একটা মনস্তাত্ত্বিক ভাবে আমরা ভারত বিরোধী হয়ে গেছি। এবং মনস্তাত্ত্বিক ভাবে ভারত বিরোধী শুধু আমরা হইনি, তাদের প্রতিটা নেইবার যারা হয়েছে সবাই মনস্তাত্ত্বিক ভাবে ভারত বিরোধী হয়েছে। এবং আমি কয়েকদিন আগে জাস্ট ভারতীয় জেনারেলরা প্রায়ই, আগে তারা তো নর্মালি বই টই লিখতেন, এখন তারা কিছু ওয়েবিনিয়ার করেছে। ওয়েবিনিয়ার মধ্যে তারা ওই সেম জিনিসটাই বলতেছে যে বাংলাদেশের তাদের ভাবটা ওইটাই, আওয়ামী লীগের এগেইনস্টে যারা আছে তারা হচ্ছে ইসলামোফোবিক এবং তাদের এখানে যারা মাইনরিটি আছে তারা সেফ না। এবং এট দ্য সেম টাইম আমি একটা জিনিস খেয়াল করলাম, তাদের বয়ানের মধ্যে একটু চেঞ্জ, তারা এখন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করতেছে, যে মানে আমাদের মনস্তত্ত্বটা যে তাদের দিকে বিষয় গেছে এবং এটা যে ইন ফিউচারে এটা একটা খারাপ দিক বয়ে নিয়ে আসবে। এবং তারা অলরেডি জানে যে তাদের মণিপুরে একটা ক্রাইসিস চলতেছে এবং ফিউচারে যদি আমাদের সাথে আমরা যদি একটু তারা যেভাবে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করে, আমরা যদি এর 10%ও করি, 10%ও করি, তাদের এই 7 সিস্টারের মধ্যে আগুন লেগে যাবে। এবং এই জি, সিচুয়েশনে তাদের ফিউচারে মানে তাদের ফিউচার, তাদের যে সিকিউরিটি কস্ট, তারা কেন আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করে? বিকজ অফ দ্য সিকিউরিটি অফ দ্য 7 সিস্টার। এই 7 সিস্টারে যখন আগুন লেগে যাবে তখন তারা এটা কন্ট্রোল করতে পারবে না। অনেকে এটা নিয়ে আলোচনা করে বাংলাদেশ তারা আক্রমণ করতে পারে। বাংলাদেশকে তারা আক্রমণ করলে তাদের 7 সিস্টার চলে যাবে, এটা তারা ভালো মতো জানে। বাট জি। এই মুহূর্তে তাদের একটা, হ্যাঁ বলেন। আমি এই প্রসঙ্গটা আসছি আপনার কাছে, আরেকটু বিস্তারিত আসবো আমরা। তার ওকে। আগে আমি দুটো বিষয় আপনার কাছে প্রশ্ন রেখে আমি সুমন ভাইয়ের কাছে যাব। একটি হচ্ছে, ধরেন একে দাবি আসছে, ধরেন ডিজিএফআই গত ১৫ বছরে যেভাবে ব্যবহৃত হয়েছে, ডিজিএফআই একটা আতঙ্কের নাম, ভীতির নাম। তো এই নামটাকে পরিবর্তন করা যায় কিনা? বা আপনি যে আর্মিকে যে সংস্কারের কথা বলছেন, রিফর্মের কথা বলছেন, জি, জি। সেই রিফর্মের পার্ট হিসেবে এই ডিজিএফআই কে কি করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব। পাশাপাশি আয়নাঘরের কোনো তালিকা কিন্তু হয় নাই যে আয়নাঘরে কারা ছিল, কোথায় ছিল, এবং বিভিন্ন জনের বয়ানে আমরা যেটা দেখি, শুধু আয়নাঘর তো একটা না, এরকম বহু জায়গা আছে। আসলেই সেগুলোর কি অবস্থা? এই বিষয়টা নিয়ে আপনার একটা বক্তব্য জানবো। সুমন ভাই, আপনি কিভাবে দেখেন এই ৪ ভয়ঙ্কর জেনারেলের পতন? এবং আপনি কদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম যেখানে আপনি বলছিলেন যে খুনি গ্রুপ, খুনি চক্র এখনো জেনারেল ওয়াকারের আশেপাশে।
এবং মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে আমরা আগেও কথা বলেছি। এভাবেই আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। আপনি একদম সুনির্দিষ্টভাবে সেই সময় বলেছিলেন সপ্তাহ ২ আগে। তো আপনার বিশ্লেষণটা কি? আপনার অবজারভেশনটা কি? ওকে, কর্নেল মুস্তাফিজ যেহেতু জিনিসটা একটা, আমি গতকালকে ইনফ্যাক্ট ওর লাইভটাতে ছিলাম এবং আই ভেরি মাচ অ্যাপ্রিসিয়েট যে কিছু জিনিস সে আলাপ করেছে। আমরা যখন এই ৪ জনের ব্যাপারে আসি, আমি জিনিসটা আর্মির মধ্যে সীমাবদ্ধ না থেকে বা আর্ম ফোর্সেস মধ্যে সীমাবদ্ধ না থেকে একটু জাতীয় আঙ্গিকে জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে, যদি আর্মিতে দেখি যে এই ৪ জন, তারা প্রফেশনাল দিক থেকে, পেশাগত জ্ঞান, দক্ষতার দিক থেকে তারা কিন্তু অনেক একটা ভালো জায়গায় ছিলেন। আমি এটা বলবো না যে তারা খুব খারাপ লোককে পিক অফিসার হিসেবে খারাপ ছিলেন, নো। যদি শুধুমাত্র ইউনিফর্মের কথা চিন্তা করি, তারা আমার কলিগ ছিলেন, তারা প্রফেশনালি পেশাগত দক্ষতার দিক থেকে অনেক অনেক ভালো উপরের জায়গায় ছিলেন। বাট আমি আগেও একবার বলছি যে আমরা যখন সেই ইউনিফর্মটার ইজ্জত রাখতে না পারি বা সেইটাকে আমরা অপব্যবহার করি, সেটা আমাদের শুধু আর্মির জন্য না, সেটা আমাদের জাতির জন্য খারাপ। এখন এই ৪ জনের মধ্যে একজন, ৩ জন, যে মেজর জেনারেল হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস বা লেফটেন্যান্ট জেনারেল সাইফ, তাদের সংশ্লিষ্টতা যেটা আয়না ঘরের সাথে বা ডিজিএফ এর সাথে ছিল, সেটাই অল্প বিস্তর সবাই জানে। বাট আপনারা একটা জিনিস শুধু মনে রাখবেন, সেটা হচ্ছে কি, এদের প্রত্যেকের সাথে কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং তার সাথে অন্যান্য যেই বাহিনীগুলা, শুধু দেশের বাইরে না, দেশের মানে দেশের ভিতরে না, দেশের বাইরে, তাদেরও একটা সংশ্লিষ্টতা ছিল। এবং আমি মনে করি এখন যে পদক্ষেপটা আমাদের সরকার নিয়েছে, অবশ্যই সেনা প্রধানের রেকমেন্ডেশনেই তাদেরকে বহিষ্কার অথবা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, সেটা খুব জরুরি ছিল। আমি একজনের কথা শুধু বলি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব, উনি কিন্তু আপনি তাকায় দেখবেন ওনার বেশ একটা গুরুত্বপূর্ণ সময়, উনি লং টার্ম, বছর ব্যাপী উনি ভারতে বিভিন্ন কোর্স করেছেন, প্রফেশনাল কোর্স যেগুলো আমরা বলি, এবং সেই সময়ে উনি ৩ বার সেখানে, ৩টা সময় সেখানে অনেক সময় ধরে ছিলেন। আমার যে ধারণা, সেই সময়টা থেকে তারা তাকে অ্যাসেট হিসেবে রিক্রুট করে, এটা মানে র এজেন্ট, র অ্যাসেট, এই জিনিসগুলো আশা করি আমরা মোটা দাগে বুঝি। তো তাকে, এবং উনি সবসময় কিন্তু তার পরবর্তীতে যখন শেখ হাসিনা, পতিত শেখ হাসিনা তাকে পিক করে, উনি কিন্তু যেই জায়গায় ছিলেন না কেন সেনাবাহিনী, সবসময় স্বার্থটা দেখেছেন উনি ভারতীয় অথবা আমাদের শত্রু যারা আছে সেই সমস্ত দেশ বা সংস্থার হয়ে। আমাদের এখানে আমরা যে এখন খুনি জিয়াউল হাসান বা ডিবি হারুন, যাদের কথাই বলি না কেন, তাদের প্রতিটা কাজের সাথে তাদের সংশ্লিষ্টতা ছিল। তো আরেকটা, আমি আপনার দেখতে পাচ্ছি যে আপনার এই ডিসকাশনে আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে ব্ল্যাকমেইলিং রিলেটেড বা চরিত্র হনন। এই জায়গাটাতে কিন্তু একটা কনসার্টেড বা সমন্বিত যে একটা এফোর্ট দেওয়ার জায়গা, সেই জায়গাটা কিন্তু এই লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান উনি করতেন। সুতরাং আমরা যে মনে করবো না শুধু তারেক সিদ্দিকী বা জিয়া এই জিনিসটা করতে, তা না, এটা কনসার্টেড হতো, কারণ এই সমস্ত বাহিনীর এফোর্টটাকে নেয়া এবং সেটা যে তাদের উদ্দেশ্য হাসিলের জন্য হচ্ছে, সেই জিনিসটা উনি দেখতেন। সুতরাং আমি মনে করি শুধু সেনাবাহিনী যে বেশ খানিকটা কলঙ্ক মুক্ত হয়েছে, কাদা সরাই ফেলতে পারছে, শুধু সেটা না, এটা জাতির জন্য এবং আমাদের ভবিষ্যতে আমরা যে এই যে খারাপ কাজগুলোর কথা এখন আমরা ওপেনলি বলতে পারতেছি, সেই খারাপ কাজগুলো আমরা অনেকাংশেই বন্ধ করে আনতে পারবো। এইটা হচ্ছে আমার অ্যাসেসমেন্ট। আর আমি যেহেতু বলছি যে জাতীয় আঙ্গিকে, শুধু আর্মির কথা চিন্তা করলে অ্যাকচুয়ালি হবে না। আর্মির বাইরে এই যে এই ৪ জন, তাদের থেকেও অনেক ভয়ঙ্কর কিছু লোক আছে যারা আমাদের পার্শ্ববর্তী ভারতের স্বার্থ রক্ষা অথবা এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ বা সরকারের এজেন্ডাগুলা খুব খারাপভাবে গুম, খুন, হত্যা এইসব করে বাস্তবায়ন করে। তার মধ্যে আরো আমি জাস্ট অনেক নামই বলতে পারি। আমি এখন যে ২ জনের কথা বলবো, ২ জনের নাম, তার একজন হচ্ছে আমাদের ফরেন সার্ভিসে ফরেন সেক্রেটারি হিসাবে ১৩ বছর ছিলেন একজন সচিব,
শহীদুল হক। আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে কোথাও নাই যে একটা সচিব 13 বছর ধরে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আছে। কেন আছে? বিকজ সে হচ্ছে খুবই জ্ঞানী একটা লোক, অনেক জায়গায় লেকচার দিয়ে বেড়ায়। সো সেও ছিল ভারতের রর একটা অ্যাসেট। বাংলাদেশের প্রতিটা যে অবৈধ নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন অথবা বিরোধী দলকে দমায় রেখে বাইরে রেখে যে নির্বাচন, প্রতিটার বৈধতা আনা আন্তর্জাতিক পর্যায় থেকে, সেটার জন্য সে কাজ করেছে। এমন না যে সে আওয়ামী লীগ তাকে বলে দিছে এইভাবে ভাবে কাজ করো। আপনারা তার পাসপোর্ট চেক করলেও দেখতে পাবেন এবং খোঁজ নিলে দেখতে পারবেন প্রতিটা এই ধরনের 14, 18, 24 প্রতিটা নির্বাচনের আগে বেশ কিছুটা সময় ধরে সে কিন্তু ভারতে অবস্থান করত এবং তারপরেও সে ভারতে অবস্থান করত। আগে কেন? র তাকে পার্সোনালি ব্রিফ করে দিত যে তুমি এইভাবে এই নির্বাচন বৈধর জন্য, যে নির্বাচনটা হবে, উপরের চাপ আছে, ইউরোপিয়ান ইউনিয়নের চাপ আছে, যুক্তরাষ্ট্রের চাপ আছে, অন্যান্য দেশের চাপ আছে, সেই চাপটাকে অগ্রাহ্য করে কিভাবে আন্তর্জাতিক ফোরামে ইলেকশনটা করাই নেওয়ার জন্য কি বক্তব্য রাখতে হবে, কার কার সাথে কথা বলতে হবে, র তাকে ডাইরেক্টলি শিখাই দিত। এবং একটা নির্বাচন হয়ে যাওয়ার পরে অবশ্যই কোনো ক্ষেত্রেই দেখা যেত যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বৈধতা বা স্বীকৃতি পাচ্ছে না, তখন আবার তাকে ফিড করতো, বুঝাই দিত, বলতো, ছকে বলতে এইখানে এখানে যাবা, এই জিনিস বলবা, আমাদের সেখানে অ্যাসেট আছে, তারাও তোমাকে হেল্প করবে, আমাদের মিডিয়া আছে, তারাও সেখানে হেল্প করবে। এই শহীদুল হক, তাই তো? এক্স্যাক্টলি। উনি 13 বছর ধরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সাধারণত আমরা কয়েক বছর, 3 থেকে 4 বছরের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাই, সেটা হয় নাই। যেহেতু সে অত্যন্ত সার্থকভাবে এই খুনি হাসিনা এবং তার আওয়ামী লীগের স্বার্থটা ভারতের পক্ষ হয়ে দেখছে এবং আমাদের দেশে যে 15 বছর ধরে যে অনাচার, সেটার যে বাইরে থেকে আন্তর্জাতিক চাপটাকে হালকা করে দেওয়ার জন্য সে যথেষ্ট কাজ করছে। এখন বলবেন যে ঠিক আছে, সে হয়তো দেশের জন্য কাজ করছে। তাকে যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কোথা থেকে আসছে সেটা আমি পরে বলছি। অজস্র টাকা, আমাদের জনগণের রক্ত বা ঘামের টাকা, সেইটা তারা ব্যবহার করত বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের লোক বা নেতার পিছনে বা মিডিয়ার পিছনে, যাদেরকে ব্যবহার করে তারা এই স্বীকৃতি আনতো যাতে পতিত হাসিনার সরকার টিকে থাকে এবং কোনো না কোনো ভাবে কিছু কিছু আন্তর্জাতিক স্বীকৃতি পায়। আরেকটা হচ্ছে রর এজেন্ট, যে সরাসরি সে এজেন্ট, আমি তাকে কিন্তু অ্যাসেট বলছি না, সে হচ্ছে পতিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস। মৃণাল কান্তি দাসের জিনিসটা হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই লোক খুব ভালো একটা নরম চেহারা, বাট আওয়ামী লীগের প্রতিটা সুধাসদন অফিস, ধানমন্ডির অফিস, দেন গুলিস্তানের যে অফিস, প্রতিটা অফিসে কিন্তু তার জন্য আলাদা ওয়ার্ল্ড থাকতো, যেখানে ক্যাশ টাকা থাকতো। এটা আমি 1 কোটি 2 কোটিতে বলতেছি না, এটা 100 কোটি টাকা সেখানে রাখা থাকতো। এবং প্রতিটা নির্বাচনের আগে র তাকে একটা লিস্ট দিত। মনে রাখবেন যে আওয়ামী লীগের একটা দেখানো হোক অথবা সত্যিকার ভাবে হোক, একটা নির্বাচনী কমিটি, সিলেকশন কমিটি হয়তো নির্বাচনের আগে কাকে কাকে এমপি মনোনয়ন দেওয়া হবে, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া। বাট তার মধ্যে যাকেই ধরেন আপনি 300 জনকে দিলেন, দেখা যায় তো সেই লিস্ট, ইভেন যদি সেটা স্বৈরাচারী পতিত হাসিনা সে অ্যাপ্রুভ করে দিয়েছে, তারপরও মৃণাল কান্তি আবার সেই লিস্ট নিয়ে যাইতো তার কাছে, বলতো যে না, এই লিস্ট থেকে এই 50 বা 60 জনের চেঞ্জ আছে। সেই চেঞ্জ রিকোয়েস্টটা কোথা থেকে আসতো? রিকোয়েস্ট না বলে আমি বলবো আদেশ। সেটা আসতো কিন্তু সরাসরি ভারত থেকে, যে আমরা চাই একে। এবং স্বাভাবিকভাবেই হাসিনা যেহেতু ভারতের সেবাদাসী ছিল, সুতরাং সে সেই হিসাবে সেগুলোকে মেনে নিত। এবং এই ক্ষেত্রে আমরা নির্বাচন তো হতো না, বাট যাকে আমরা আমাদের সরকার পরিচালনায় দেখতে পারতাম, তারা রর সরাসরি আশীর্বাদ পুষ্ট লোকজন সেখানে আসতো। এখন আমি কেন এই দুটা জিনিস বা এই 2 লোকের কথা বললাম এখানে? আমরা আর্মির ব্যাপারে অনেক কিছু বলছি, এবং একটা পজিটিভ দিক হচ্ছে কি, এই সরকার, সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা কিন্তু এই জায়গাটাতে অত্যন্ত সোচ্চার। আমি জানি এইখানেই এই পরিবর্তন বা বরখাস্ত করা বা কাউকে বিচারের আওতায় নেয় সেটা থেমে থাকবে না।
অ্যাটলিস্ট আর্মিতে সেই জিনিসটা হবে এখন আমি বিশ্বাস করি। বাট আমাদের চোখ আস্তে আস্তে কিন্তু ওই জায়গায় ফোকাস হয়ে যাচ্ছে। বাইরে এখানে পতিত আওয়ামী লীগ অথবা সচিব অথবা মিডিয়া অথবা বিচার বিভাগে যারা আছে, আমরা মহিউদ্দিন খান আলমগীরের কথা বলি না, আমরা সেই স্বৈরাচারী খুনি কামরুল যে দুইটা মন্ত্রণালয় ছিল তার কথা আমরা ভুলে যাচ্ছি হয়তো। তেমনি ভাবে পুলিশ বা বিচার বিভাগে যারা আছে, খায়রুল হক, তার নামে কিন্তু আমি জানি না এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, বাট দেশের সব থেকে বড় সর্বনাশের একটা বিচারপতি খায়রুল হক করেছে। তো এই জায়গাগুলোতে আমি মনে করি আমাদের ফোকাস আনা দরকার, এবং এই ফোকাসের মধ্যে স্পেশালি তাদেরকে আরো বেশি গুরুত্ব দিয়ে তাদের ব্যাপারে অনুসন্ধান বা মামলা করা দরকার যারা ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করেছে বা এখনো করে যাচ্ছে। এটাই আমার বক্তব্য। তো সুমন ভাই, ধরেন আমার মনে হয় যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কারণ এই যেসব জেনারেলদের কথা আমরা বলছি তারা ছিল ধরেন এই খায়রুল হক সহ এইসব অনেকে রক্ষা কবচ। এবং আপনি যদি দেখেন অ্যাকর্ডিং টু আইএসপিআর 627 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। কাদের কাছে আশ্রয় নিয়েছিল? এদের শেল্টারেই তো ছিল। এরাই তো তাদেরকে ডেকেছে বা এরাই বলেছে যে আমাদের শেল্টার দাও, এরাই ব্যবস্থা করেছিল। তো ধরেন মাথা যখন আস্তে আস্তে সরে যাবে, আমার মনে হয় যে সিভিলেও এরা অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। তো খুব সংক্ষেপে আমি যেটা বলছিলাম মোস্তাফিজ ভাইকে, যে ডিজিএফআই এর নাম পরিবর্তন বা রিফর্মটা, ডিজিএফআই মানে একটা আতঙ্ক, মানে এরকম জায়গাটা থেকে কি আপনি মনে করেন যে এই নামটা পরিবর্তন হওয়া দরকার? নামটা পরিবর্তন ব্যাপারটা থেকে আমি আগে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ডিজিএফআই তৈরির যে তাদের যে এইম, তারপরে তাদের যে এজেন্ডা, মানে তাদের যে দায়িত্ব, এটার যে লেট ডাউন যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু আপনি কোথাও পাবেন না যে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। বাট এই টুলস গুলা প্রতিটা সরকার এসে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেখেই আমাদের এই সিচুয়েশন বর্তমানে। বাট কথা হচ্ছে, আপনি যদি এনশিওর করতে পারেন যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই হোক এনএসআই হোক, তারা তাদের যে রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী কাজ করবে, বাট রাজনৈতিক সরকার তো ওইটাই দিচ্ছেন। মনে করেন তাদের কি কাজ? তাদের কাজ হচ্ছে ডিজিএফআই, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স এবং এক্সটার্নাল ইন্টেলিজেন্স, যেটা বিদেশে আছে আইবি আছে, মানে ইয়াতে যেরকম আছে MI5 MI6, একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স দেখে কাউন্টার ইন্টেলিজেন্স, আর একটা দেখে ফরেন ইন্টেলিজেন্স। মনে করেন এদের দায়িত্ব তো ওগুলা। বাট আমাদের রাজনৈতিক সরকার, এখানে ডিজিএফআই কে আমি দোষ দিব এক ইন এসেন্স, যারা ওখানে তারা তো পিক আপ করে নিয়ে আসবে ওই ধরনের অফিসারদেরকে যাদের তাদের দিয়ে তাদের কাজ হবে। বাট অ্যাকচুয়ালি নাম পরিবর্তন করার থেকেই আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের চার্টার অফ ডিউটি যেটা আছে সেই অনুযায়ী যদি তারা কাজ করে, মনে করেন সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যুরো বা কাউন্টার টেররিজম অ্যান্ড, আমি নামগুলো ভুলে গেছি, বাট টেররিজম যে ব্যুরোটা দেখে, তাদের শুধু টেররিজম দেখার কথা, তাদের মানে বিরোধী দলকে দেখার কথা না। সো আমাদের দেশে যেহেতু এই জিনিসটা একদম দুর্বল, এই কারণেই আইনের শাসনটা দুর্বল। আমি মনে করি আমাদের প্রথমে হচ্ছে এই যে আইন করে যদি পারা যায় বা কোনোভাবে এই রাজনৈতিক দলগুলোকে, এই গোয়েন্দা সংস্থাগুলোকে তাদের স্বার্থে ব্যবহার না করতে পারাটাই হচ্ছে রিফর্মের একটা অংশ হওয়া উচিত। নাম পরিবর্তন অ্যাকচুয়ালি ডাজন্ট ম্যাটার, আমি মনে করি নাম নাম পরিবর্তন করাই পরিবর্তনের যেতে কথা পারে। বলছি কেন, ধরেন এই যে মানুষ যখন শুনে র‍্যাব থেকে বলছি বা র‍্যাবে আসেন, মানুষের মধ্যে একটা শীতল একটা শিহরণ বয়ে যায়। না, বুঝতে পারছি ডিজিএফআই বুঝতে থেকে পারছি। বলছি, মানুষ এটাকে খুব নেগেটিভলি নেয়। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। হয়তো কোনো কারেক্ট। ইনফরমেশনের জন্যই ফোন দিচ্ছে। কিন্তু তার মাথায় আছে, কারণ এই ডিজিএফআই আপনার ডেকে নিয়ে ব্যাংকে শেয়ার ট্রান্সফার করছে। ডেকে নিয়ে ব্যবসায়ীদের থেকে টাকা নিছে। অথচ এটা কিন্তু ডেকে তাদের নিয়ে চার্টার অফ ডিউটি মারছে। না। এটা হ্যাঁ, কিন্তু এটা তো তাদের চার্টার অফ প্রমাণিত ডিউটি না। এখন। এই কারেক্ট, বিষয়গুলো তো প্রমাণিত এখন যে ভাই কারেক্ট, এটা কারেক্ট। আমার কাজ না। মানুষ ভয় পায়। সে ভয়ের জায়গা থেকে আমি বলছি। তো সুমন ভাইয়ের কাছে আসবো। আপনি গতকাল আপনার লাইভে একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে আ জিয়াউল হাসান ৩ টি আ কি বলবো এটাকে, পেন ড্রাইভ পাঠিয়েছে। এবং আমরা কারেক্ট, জানি যে এনটিএমসি বা ডিজিএফআই মানে সবার কাছেই তো আসলে আ ইন্টারসেপ্ট করার যন্ত্রপাতি আছে। মোবাইল রেকর্ড কারেক্ট, করা ইত্যাদি, ইত্যাদি। কারেক্ট, কারেক্ট, তো তারা ধরেন ইন্ডিয়ার এই হানি ট্র্যাপিং এর যে বিষয়টা, ইন্ডিয়া যেমন আমাদের অফিসারদেরকে হানি ট্র্যাপ করে, তারা এরকম কারেক্ট, বিভিন্ন রাজনৈতিক নেতা বা তাদের অফিসারদেরকে হানি ট্র্যাপ করেছে। তাদের কারেক্ট, ব্যক্তিগত অনেক কিছু তারা রেকর্ডে নিয়ে রেখেছে। কারেক্ট। সেগুলো নাকি এখন তারা আবার সামনে নিয়ে আসতে চাচ্ছে আ এই সরকারকে আনস্টেবল করার জন্য। এবং আপনি কিছুটা ইঙ্গিত দিয়েছেন। আপনার কাছে কি তথ্য আছে একটু জানতে চাই।
তারপর সুমন ভাইয়ের কাছে আসবো। আমি যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে জিয়াউল হাসান একটা সবাইকে একটা আতঙ্কের মধ্যে রাখার চেষ্টা করতেছে। আ এবং ওই পেন ড্রাইভটা পাঠায় সে মানে একটা ইঙ্গিত দিছে দিস ইস মানে ট্রেলার মেইন থিং ইজ স্টিল ব্যাক। এরকম একটা ৩ জায়গায় পাঠিয়ে সে একটা বোঝার চেষ্টা করতে সবাইকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে যে তার যদি কোনো কিছু হয় তাহলে সে এই জিনিসগুলা পাবলিক করবে। আর এখন বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলা তাকে যারা ইন্টারোগেশন করতেছে অ্যাকচুয়ালি আমি আশানুরূপ কিছু শুনি নাই। সে এখনো নিজের মতোই চলতেছে। তার যখন যে ইনফরমেশনটা দেওয়ার ইচ্ছা হচ্ছে শুধু ওইটাই দিচ্ছে। এবং অ্যাকচুয়ালি যখন তাকে অ্যারেস্ট করা হয়, একজন অফিসারের কাছে আমি শুনেছি তার কাছে একটা ব্যাগ ছিল যেটার মধ্যে হার্ড ড্রাইভ টাইপ ছিল। বাট কিছুক্ষণ পরে মানে আমি বলব এটা গোয়েন্দাদের ব্যর্থতা। ওইটা নাকি কার কাছে গেছে খুঁজে পায়নি। তো জিয়াউল হাসান শুধু যে তার নিজের কাছে রেখেছে তা না। আমার তথ্য মতে এটা বিভিন্ন জায়গায় এট লিস্ট ৩ টা জায়গায় আছে। একটা কানাডাতে আছে এইটুকু আমি কনফার্ম। আমি যেহেতু 2nd সোর্স এর মাধ্যমে কনফার্ম করতে পারিনি এইজন্য আমি স্পেসিফিক ভাবে বলব না। বাট এটা হচ্ছে তার যদি এখন মানে সরকারের যে ডিলেমাটা সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আ সে তার যদি নরমাল বিচার হয়, বিচার হলে যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, সে যদি মারা যায় ওগুলা সারফেস করবে। আচ্ছা। সে যদি আ না তার যদি বিচার হয়, সে যদি মুক্তি পায়, এটা হচ্ছে আরেকটা জিনিস। আর সে যদি যাবজ্জীবন বা এরকম হয়, প্রতিটা জায়গায় হচ্ছে ডেঞ্জারাস। কি জন্য? এখন মনে করেন যে আ সে আ মারা গেল, মানে ফাঁসি-টাসি হয়ে গেল। এই জিনিসগুলো সারফেস করবে যা আমাদের সরকারকে ডিস্টেবিলাইজ করবে। সে যাবজ্জীবন হলো। সে ওখানে থেকে আমাদের পলিটিশিয়ান এবং যাদের আছে এই সমস্ত জিনিস তাদেরকে কন্ট্রোল করবে। এবং এখনো এবং এই জিনিসগুলা আমি মনে করি যে যেহেতু তার কন্ট্রোলার ছিল ভারত, ভারতের কাছে যদি এই জিনিসগুলা থেকে থাকে এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা ডেঞ্জারাস অবস্থা। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব এবং সিভিল ব্যুরোক্রেসি এদেরকে সে মানে জিয়াকে অ্যাকচুয়ালি এর আগে অনেকবার অপশন দেওয়া হইছে যে একটা নির্বাচনের পরে যে সে যেন বিদেশে একটা এম্বাসি বা কোনো কিছুতে ওখানে অ্যাম্বাসেডর হয়ে চলে যায় বা কিন্তু সে হচ্ছে কি এই এনটিএমসির যে কল রেকর্ডিং এন্ড আদার ফেসিলিটিস কারণ ওখানে যে তাকে যে টাকাটা পয়সা দেওয়া হয় এটার কোনো হিসাব নাই। এটাতে হচ্ছে আমাদের ইন্টেলিজেন্সের যেরকম সোর্স মানে যেরকম বলে ওরকম পুলিশেও এরকম বোধহয় একটা ইয়ে আছে যেটার কোনো অডিট হয় না। সো এই জিনিসটা সে খুব ভালোভাবে এনজয় করতো। এবং এনজয় করতে সে যে সেফ এক্সিট একটা নিবে ওইটার কথা নিজেই ভুলে গেছে এবং শেষ পর্যন্ত নিজের এই ফাঁদে সে নিজেই পড়ে গেছে। বাট এই জিনিসটার কারণে এখন সে যদি আ ওই রকম একটা সিচুয়েশন হয়, সে যদি যাবজ্জীবন হয়, হয়, তবুও আমরা যেকোনো একটা সিচুয়েশন এর মধ্যে পড়বো। তো আমার কাছে যেটা মনে হইছে এইজন্য আমি ১ম বারেই বলেছি যে আমাদের একটা আ এই জিনিসটা ডিল করার জন্য একটা গ্রুপ করা উচিত, একটা টিম করা উচিত যারা ওর কাছ থেকে কথা বলে ওর মাধ্যমে ও তো হি ইজ এ স্মার্ট গাই। সো এই টিম হ্যাজ টু বি স্মার্ট। যে তারা তার কাছ থেকে এই ইনফরমেশন গুলা বের করবে। বের করে যে জিনিসগুলা বাইরে আছে এবং বিভিন্ন জায়গায় আছে ওইগুলা কালেক্ট করা হচ্ছে আমাদের মেইন এম হবে। আর এট দ্য সেম টাইম আমি বলব যে যারা এই মুহূর্তে মনে করছেন যে আমি জিয়াউল আহসানের ভিকটিম হতে পারি। আমি মনে করি যে তাদেরকে ইনক্লুডিং মিলিটারি, ইনক্লুডিং ব্যুরোক্রেসি, ইনক্লুডিং মানে যারা পলিটিক্যাল ফিগার আছে তারা। প্রত্যেকের আমাদের মানে আমি কিছুদিন আগে একজন অ্যাকচুয়ালি এখন ৫ই ফেব্রুয়ারির পরে আমাকে অনেক পুরানা মিলিটারি অফিসার এবং সিনিয়র অফিসার তারা আমাকে ফোন করে। তো আমি এর আগে যখন ফোন করতো আমাকে এট লিস্ট ৩ জন লেফটেন্যান্ট জেনারেল ফোন করে আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করছে। আমি তখন বললাম যে, "স্যার ওইটা যদি আপনি একটা কমেন্ট লেখেন তাহলে তো এটার ইমপ্যাক্ট অনেক বেশি আপনার র‍্যাংক অনুযায়ী।" "ভাইরে তুমি তো জানো না, তুমি তো দেশে থাকো না।" আমি অ্যাকচুয়ালি কয়েকদিন আগে এক সিনিয়র অফিসারকে একজন ব্রিগেডিয়ার জেনারেল আমাকে ফোন করে তার কাছ থেকে আমি জানলাম যে তাদেরকে ইভেন মসজিদে যাচ্ছে ওখানে গিয়েও তাদের যে কল রেকর্ড করে, কল রেকর্ড করে তাদের যে সমস্ত প্রতিটা মানুষেরই ভাই কিছু না দুর্বলতা থাকে। অনেকের নারী ঘটিত থাকতে পারে, অনেকের মানি ঘটিত থাকতে পারে। আরো অনেক আ বা বিভিন্ন জিনিস সামাজিক বা অনেক কিছু থাকতে পারে। এই জিনিসগুলা তার কাছে সংগ্রহ করা জিয়ার একটা প্যাশন এর মতো হয়ে গেছিল। সো যেই কিছু বলতে যাচ্ছ তাদেরকে গিয়ে ওই নামাজ পড়তেছে পাশে যাওয়ার সময় যে, "স্যার এগুলা কথা-টথা বইলেন না। আ আপনি যে ওই অমুকের সাথে কথা বলছিলেন এটা কিন্তু কল রেকর্ড আছে।" সো হি ইস নিউট্রালাইজড। সো একইভাবে তো আমি মনে করি যে একটা জায়গায় আমাদেরকে আসতে হবে যে আমাদেরকে দেশটাকে আগে দিতে হবে। দেশ সবার আগে। আ আমার ব্যক্তিগত তো ইন্টারেস্ট বলেন। মুস্তাফিজ ভাই এনটিএমসি তে জিয়া নাই। কিন্তু এনটিএমসি কে আপনি ক্লিন মনে করেন এখন?
আচ্ছা, এমটিএনসির বর্তমানে দায়িত্বে আছেন মেজর জেনারেল রিদওয়ান। উনি আবার আমি এর আগের ইয়াতে বলেছি যে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ যিনি জিয়া হত্যা আর ফাঁসি হয়েছে উনার ছেলে বাট উনাকে আমি অ্যাকচুয়ালি সজ্জন হিসেবেই জানি। আমার মনে হয় উনাকে আওয়ামী লীগ পিক আপ করে একটু ফ্যাসিলিটি দিয়েছে, বাট শেষ পর্যন্ত আমি যেটা শুনলাম আওয়ামী লীগ পুরাপুরি উনার প্রতি স্যাটিসফাইড ছিল না। এবং আমি অ্যাকচুয়ালি আমি আপনাকে বলেছিলাম যে মেজর মঈন বর্তমানে কানাডাতে আছে। স্যারের সাথে কথা বলে আমি যেটা জানলাম অ্যাকচুয়ালি ওই লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ উনার ফাদার যে উনার মৃত্যুর পিছনে ভারতেরও ইন্ধন আছে। অ্যাকচুয়ালি ভারত তাদেরকে ইন্ধন দিচ্ছে। সেই হিসাবে আমি মনে করি স্যার মানে আওয়ামী লীগ পুরোপুরি এটা আমি এখন কনভিন্স যে হি মাইট বি এ গুড পারসন টু ডুইং হিজ জব। এবং এখন পর্যন্ত আমি কিছু লোকের সাথে কথা বলছি। আমি যেটা দেখলাম উনি গুছায় আনার চেষ্টা করতেছে। আমি এর আগে একটাতে উনার এগেইনস্ট এ বলেছিলাম। তখন আমার কাছে ইনফরমেশনটা সঠিক ছিল। বাট এখন আমি কনভিন্স যে অ্যাকচুয়ালি উনি ভালো কাজ করতেছে। আ আমি কনভিন্স। জনাব মুস্তাফিজ, আমি আবারও আসবো আপনার কাছে। মেজর সুমন, আপনি আপনার জীবনের যে কাজের বিভিন্ন ক্ষেত্রে যে কাজ করেছেন সেসব জায়গা থেকে আমি যে প্রসঙ্গটি আচ্ছা, আসলে কনক ভাই আমি জি, একটা জিনিস একটু শেষ করি। মানে একটা লাইনে বলি। সেটা হচ্ছে যারা মনে করতেছে আমরা জিয়াউল হাসানের ভিকটিম হইতে হবে, তাদের উচিত হচ্ছে দেশ ১ম এ। তো কেউ যদি আপনার নামে কোনো ভিডিও, অডিও বা সারফেস করে আমাদেরকে মাইন্ডসেটটা দেশপ্রেমের থ্রোতে করতে হবে। যে আমার নামে যদি এরকম ভিডিও, অডিও বের হয়, আমি মনে করি আমি তাকে ক্ষমা করে দিব। তা আমি রাইট। যেটা মনে করি যে আমি যদি ক্ষমা করে দিই, কনক ভাই আপনি ক্ষমা দিবেন, সুমনও ক্ষমা করে দেবে। আমি মনে করি জনগণ ক্ষমা করে দিবে। এরকম জিয়াউল হাসানের মতো একটা পৈশাচিক একটা চরিত্র যে লোকজনের এরকম অডিও ভিডিও সবসময় রেকর্ড করে রাখে এবং এই জিনিসটা প্রচার করে তাকে দেশের ক্ষতি করতেছে। আমরা সবাই এখন জানি জিয়াউল হাসান যে জিনিসটা করতেছে এটা দেশের ক্ষতি করতেছে। আমি এর আগে বলছি তারেক সিদ্দিকী জিয়াউল হাসানকে ব্ল্যাকমেল করছে, জিয়াউল হাসান তারেক সিদ্দিকী ব্ল্যাকমেল করতেছে, জিয়াউল হাসান ওয়াকার স্যারকে ব্ল্যাকমেল করতেছে। এটা ত্রিভুজ একটা মানে বিচিত্র অবস্থা। এই মনে আমাদের মাইন্ডসেট করতে হবে যারাই মনে করি যে আমরা জিয়াউল হাসানের ভিকটিম হইতে পারি এই ধরনের রেকর্ডিং এ। এটা যদি পাবলিক হয়ে যায় আমি মনে করি জনগণ উনাদেরকে মাফ করে দিবে। সো উই মাস্ট নট থিঙ্ক যে এটা একটা থ্রেট। আমরা ওই মাইন্ডসেটে করব। আমরা জনগণ এটা বুঝবে যে আমি এই জিনিসটা তার কমপ্লাই করি নাই কারণ আমি দেশপ্রেমিক। এই কারণেই সে আমার এটা সারফেস করে দিয়েছে। সো জনগণ আপনাদেরকে মাফ করে দিবে। সো আমি মনে করি জিয়াউল হাসানের অডিও ভিডিওকে আপনাদেরকে পাত্তা দেওয়ার কোনো কিছু নাই। ধন্যবাদ। এটাই বলতে চাচ্ছি। অর্থাৎ মুস্তাফিজ ভাই, ধরেন মানুষের কিছু মানবীয় ত্রুটি থাকে। মানুষ তো অবশ্যই। আর মানুষ তো আর ফেরেশতা না। মানুষের অনেক কারেক্ট, রকমের ত্রুটি থাকে, মানুষের লোভ কারেক্ট, থাকে, কারেক্ট, মানুষের ক্ষোভ থাকে, মানুষের নারীর প্রতি আকর্ষণ থাকে, কারেক্ট, মানুষের অর্থের প্রতি আকর্ষণ থাকে। এই কারেক্ট, জায়গাগুলোকে ধরেন মানবীয় ত্রুটিই বলবো আমরা। এবং আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন যে কেউ যদি এই জাতীয় মনে করেন যে জিয়াউল হাসান এভাবে ট্র্যাপ করতে পারে, সো পাবলিক কারেক্ট। হওয়ার আগে আপনি আপনার পরিবারের সঙ্গে কথা বলেন আগে। কথা বলেন। পরিবারের সঙ্গে কথা বলেন। পরিবারকে জানান যে এরকম একটা সিচুয়েশন আপনি ফেস করতে পারেন। তারপরে আপনি জাতিকে ফেস করেন। কোন সমস্যা নাই। মানুষ এখন বুঝে সবই। সুমন ভাই, আপনার কাছ থেকে আচ্ছা, একটু কনক জানি। ভাই এখানে জি, আমি আমার উদাহরণ দিই। আমি যখন কথা বলা শুরু করেছিলাম, জিয়াউল হাসান কিন্তু আমার নামে অনেকগুলো ভিডিও এবং পেজ দিয়ে করেছে। পেজে আমার নামে আমি মিশনে নাকি কোন মহিলার সাথে ধরা পড়ছি, করে এই ধরনের ফেক জিনিস বানাইছে। আমার ওয়াইফের নামে বানাইছে, আমার বাচ্চাদের নামে বানাইছে। আমার বাচ্চারা নাকি কিশোর গ্যাংয়ের সদস্য, অনেক ভিডিও বানাইছে। হুম, ইভেন আমার কাজিনকে নিয়ে কয়েকটা দিছে, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে গ্রুপ ছবি নিয়ে দিছে। বাট আমি সবাইকে শুধু বলে দিয়েছি যে আমি ২৮ বছর সেনাবাহিনীতে ক্লিন রেকর্ড নিয়ে চাকরি করে আসছি। আমি যখন রিটায়ারমেন্ট করেছি তখন আমি আর্মি সিকিউরিটি ইউনিটের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছি। এখন কেউ একজন লাল্লু পাঞ্জু এসে বলল যে আমার চরিত্র খারাপ ভাইয়া বা আমার ফ্যামিলি সম্বন্ধে কিছু না, একটা বলল, আই ডোন্ট মফিজুল ভাই, কেয়ার। এবং শেষ পর্যন্ত তারা সাস্টেইন করে নাই। সো এখানে আমি বলব আমার থেকে উদাহরণ নেওয়া উচিত যে আমি এগুলোকে কেয়ার করি নাই। আই রিমেইন স্ট্রং। সো এখন ওগুলা কিন্তু ফেসবুকও ডিলিট করে দিয়েছে এবং আমার নামে এখনো কয়েকটা ভিডিও আছে ইয়াতে। বাট আই ডোন্ট কেয়ার। আমার মনে হয় জনগণ এটা বুঝতে পারবে। যা যো মন চাহে ও করো, কোন সমস্যা নাই। কিন্তু কারেক্ট, পাবলিক এগুলো বোঝে এখন। আর আরেকটা বিষয় যেটি হচ্ছে যে আমার মনে হয় যে চরিত্র হননটা ছিল আওয়ামী লীগের একটা বিশেষ কৌশল। মানে কৌশল। প্রত্যেকটা ক্ষেত্রে চরিত্র হনন বা অর্থ সংক্রান্ত নারী ঘটিত বা অর্থ ঘটিত কারেক্ট। এই দুটো তারা ব্যবহার করেছে খুব ফ্রিকোয়েন্টলি। মানে জনগণ এটা বুঝে। এখন যদি মনে করেন আমি যদি আসলেই আমার চরিত্রগত সমস্যা থাকে, বাট আমি যে কথাটা বলতেছি ওইটা তো সত্য। আমার যদি চরিত্রগত সমস্যা এটা তো বোঝা উচিত। সো ইট ডাজন্ট ম্যাটার। রাইট। তো সুমন ভাই, আপনার কাছে একটু জানি, আমি জানি যে আপনি বিভিন্ন সংস্থায় কাজের যে অভিজ্ঞতা তাতে আপনার কাছে
আরো বেশ কিছু তথ্য আছে আমাদের আওয়ামী লীগের এই কর্মকাণ্ড সম্পর্কে আমি একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই। জি, তার আগে আমি একটু এই যে জিনিসটা আপনি এবং মোস্তাফিজ আলাপ করছেন সেটাতে আমার পয়েন্ট অফ ভিউটা দিই, সেটা হচ্ছে প্রথম কথা, জেনারেল ওয়াকারকে ব্ল্যাকমেইল করা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না, বাট হ্যাঁ অনেক ধরনের কথাবার্তা বা এবং কাকে কাকে করার চেষ্টা করা হচ্ছে সেটাও আমরা জানি না। তো আর যে মাফ করে দেওয়ার যে জিনিসটা, আপনার একটা সুন্দর পয়েন্টে আসছেন যে অ্যাকচুয়ালি এটা তো আওয়ামী লীগের চরিত্র, তার একটা বড় অস্ত্র, যে আমি 15 বছর ধরে এই কাজই করলাম যে লোকের একটা দুর্বল দিককে আমি তাকে আঘাত করার জন্য। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কারো যদি কেউ পানের পিক পান খেয়ে পিক দেয়ালে ফেলছে, কেউ কেউ জোরে জোরে নাক ডেকে ঘুমায়, এই সমস্ত জিনিস নিয়ে মানে আমি জাস্ট একটা তুলনামূলক বলছি যে কতটুকু সামান্য ব্যাপার নিয়ে যদি সবার ভিডিও করে তোলে সেটা জনগণই সেটা প্রত্যাখ্যান করবে, সেই জন্য জাস্টিফিকেশনের দরকার হবে না। বাট যদি আমি মনে করি আর্থিক কেলেঙ্কারি অথবা বিরোধী দলকে দমানো বা এই সমস্ত বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য অন্য কারো হাতে দেওয়া, এই ধরনের যদি কোনো অভিযোগ থাকে সেটার ব্যাপারে আদালত বা একটা বিচারিক কার্যক্রম হতে হবে। সেটা আমি যতই এখন ক্লিন ইমেজ নিয়ে থাকি না কেন সেটা হতে হবে। চারিত্রিক দুর্বলতা নিয়ে যে জিনিসটা আরেকটা জিনিস হতে পারে, কোনো কোনো এভিডেন্স, যে সেক্ষেত্রে আমার মনে হয় ফ্যামিলির কাছে, আপনি যেটা কনক ভাই বললেন, ফ্যামিলির কাছে পরিষ্কার করে বলা, সেটা যে কেউ হতে পারে, যে কেউ একজন উপদেষ্টা পরিষদের লোক হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে, পুলিশের লোক হতে পারে, সশস্ত্র বাহিনীর হতে পারে, যে কেউ, সেই জায়গাটাতে ফ্যামিলির কাছে, এবং তারা মাফ করে দিলে আমাদের কাছে বলার কিছু নাই। বাট যদি থাকে যে রাষ্ট্রের সাথে বেইমানি, সেটার জন্য সেটা অবশ্যই তদন্ত হতে হবে। আর তদন্তের ক্ষেত্রে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এবং আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সাথে আছি, আমি একজন সলিউশন আর্কিটেক্ট এখানে, আমি জানি কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কোন লেভেলে চলে গেছে। সুতরাং এই যাদের কথা বলা হচ্ছে যারা আওয়ামী গোয়েন্দা, তারা এই জিনিসটা তো ফেক হিসাবেও বানাতে পারে, জনগণ এই জিনিসটা বুঝবে। এবং মানে জাস্ট আমার অ্যালগরিদম, আমার কথা বলার, আমার যেই ভোকাল কর্ডের অ্যালগরিদমটা, আমার ফেশিয়াল অ্যালগরিদম, এই দুটাকে মিক্স করেই যে কোনো কিছু এখন বানানো সম্ভব, আমি বিশ্বাস করি। এবং আমি দেখছি কিন্তু কনক ভাই যে এই যে আমরা যে 4 জন জেনারেলের চাকরি থেকে বিদায় দেওয়ার যেই ঘটনাটা দেখলাম, দেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি যেই 6টা কমিটির কথা কমিশনের কথা বললেন, এগুলা কিন্তু হচ্ছে আমরা এখন এই প্রথম দেখতে পাচ্ছি যে একটা পদক্ষেপ, হ্যাঁ তাহলে আগাচ্ছে। যখনই আমরা দেখি আগাচ্ছে, আমরা সময় দিতে রাজি আছি। তার আগে আমরাই বলেছি, মোস্তাফিজ বলেছে, আপনি বলেছেন, সব সাংবাদিক জোর করে বলেছে যে না আমরা পরিবর্তনটা দেখতে চাই, কিছু আমরা 2 পা 3 পা আগানোটা দেখতে চাই সেটা। সুতরাং এই যে কাজটা গত 2-3 দিনে হইলো, সেটাতে আমি কিন্তু মনে করি, কারণ এই যে কথাটা চালু আছে যে ব্ল্যাকমেইল করার চেষ্টা হচ্ছে বা হচ্ছে, সেটা কিন্তু 1 সপ্তাহ ধরে চলছে। আমিও কিছু কিছু জানি যেটা আমি শেয়ার করব। বাট আমি বুঝতে পারছি আমাদের দেশের সরকার, সেনা নেতৃত্ব, তারা কিন্তু ভয় পায় নাই, তারা তাদের যেটা জনগণের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নে আগাই যাচ্ছে। সুতরাং আমার মনে হয় না তারা খুব একটা ভীত, আমি সেটা বিশ্বাস করতে চাই। এখন আমি কিছু 2-1টা জিনিস বলবো, এখানে অডিয়েন্স আছে সব বয়সের, সেন্সিটিভ কিছু বা নোংরা কিছু কথাবার্তা চলে আসে, আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তার আগে একটু বলিনি যে কেন এই ধরনের শুধুমাত্র একটা ব্যক্তিকে ক্ষতি করার জন্য বা তাকে চাপে রাখার জন্য কি এই ধরনের ব্ল্যাকমেইলিং করা হয়, বা যেটা গোয়েন্দারা করেন বা আওয়ামী গোয়েন্দা যেটা বা আওয়ামী লীগের লোকজন ইনভলভ হয়ে যে এই জিনিসটা করে, সেটার বেসিক্যালি 3টা পারপাস থাকে। এক হচ্ছে, এটা হচ্ছে আমরা যেটা বলি খুনি জিয়াউল হাসান বা তারেক সিদ্দিকী বা ডিজিএফআই এরা এই জিনিসটা, তার আগে থেকে কিন্তু বেসিক্যালি চর্চাটা শুরু করলো আওয়ামী লীগ, তার যুব মহিলা লীগ এবং ছাত্রলীগকে দিয়ে। একটা পারপাস, সেটা হচ্ছে কাউকে এই ধরনের ব্ল্যাকমেল বা প্রথম কথা ক্যারেক্টার অ্যাসাসিন করে রাখা, সেটার একটা ভিডিও নেয়া, যার মাধ্যমে তারা তাকে চাপ দিয়ে বেশ টাকা আদায় করবে তৎক্ষণাৎ, এবং পরবর্তীতে তাকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সুবিধা নেবে। এটা একটা লক্ষ্য তাদের। 2 নাম্বার হচ্ছে তারা
এই তথ্যগুলা যেই তার দুর্বলতার দিক থেকে যে অডিও ভিডিও যেগুলো আছে সেগুলাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সেটা দেশে অথবা বিদেশে হোক, তাদের কাছে তারা রাখবে যে পরবর্তী যে কোনো সময়ে সেই জিনিসটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা যায়। কেউ যদি একটু ট্যাফও করার চেষ্টা করে তখন বলা হবে তোমার কিন্তু এটা আছে, সাবধান, উল্টাপাল্টা করার চেষ্টা করো না। এটা 2 নাম্বার, যেটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠান, পুলিশ বা তাদের কাছে তারা সরবরাহ করতো এবং মোটা অঙ্কের টাকা তার বিনিময় নিত। তৃতীয় যেটা হচ্ছে, খুনি পতিত শেখ হাসিনাকে তারা এই জিনিসগুলা দিত এবং সে সাগ্রহ সেই জিনিসগুলো নিল, এবং ইনফ্যাক্ট সে তাদের কাছ থেকে যখন এই ধারণাটা পাইলো এটা তো অনেক কাজের ওষুধ, বড় ভিটামিন একটা, তখন সে করলো কি, এই যে আমরা এখন ডিজিএফআই কে বা অন্যান্য এনএসআই কে, পুলিশ, ডিবি তাদেরকে দোষ দিয়ে এই কাজগুলোর জন্য, সেই বললো যে এটা একটা ভালো ওষুধ, তোমরাও সেই ওষুধ বানাও। তো তারা তার হাতে দিত কি কারণে? সে করতো কি, দুর্বল লোকগুলাকে খুঁজে বের করত। দুর্বল লোক খুঁজে কেন দরকার একটা সরকার? তাতে স্ট্রং লোক দরকার না। আপনারা দেখবেন হাসিনা যাদেরকেই তার গুরুত্বপূর্ণ জায়গায় মনোনয়ন দেয় তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে, হয় তাকে খুনি হইতে হবে, অথবা তাকে হইতে হবে তার বিভিন্ন ধরনের চারিত্রিক দোষ, সেটা মহিলা অথবা এই সংক্রান্ত হইতে হবে। 3 নাম্বার হইতে হবে, হলে ভালো, সে যদি একটা বিচ্ছিন্ন বা অথবা তৃতীয় লিঙ্গের কেউ হয়। আপনারা দেখেন ওবায়দুল কাদেরকে দেখেন, আওয়ামী লীগের অনেক ভালো লোক থাকা সত্ত্বেও তাকে সে করছে বিকজ সে জানে কিছু জিনিস। আমাদের যাদেরকে প্রেসিডেন্ট করা হয়েছে, আব্দুল হামিদ এবং পরবর্তীতে চুপ্পু, চুপ্পু ইজ নট মাই প্রেসিডেন্ট, হ্যাঁ আমি তাকে চুপ্পু বলেই ডাকবো, হি ইজ নট মাই প্রেসিডেন্ট। মানহানির মামলা করুক 100টা, নো প্রবলেম, চুপ্পুর বাইরে আমি একটা শব্দ বলবো। তো চুপ্পুর চরিত্র কি আমরা জানি। তো এই ধরনের লোককে কেন বসানো সেখানে? যাতে তার ক্ষমতাটা নিরঙ্কুশ থাকে এবং এদের অফিস বা এদের সিগনেচার ব্যবহার করে যা করতে বলা হয় তাই করা হবে। তো এইটা ছিল 3 নাম্বার উদ্দেশ্য। এখন আসি কাদেরকে দিয়ে, এটা কি শুধু ডিজিএফআই বা ছাত্রলীগ, যুব মহিলা লীগ না, এর সাথে নেক্সাসটা একটু বুঝতে হবে। সেটার জন্য আমি একটা ঘটনা বলবো। এই নেক্সাস বা এই যে চক্রটা, সেটাতে আওয়ামী লীগের লোকজন, সরকারি গোয়েন্দা সংস্থার লোকজন, আওয়ামী লীগ বলতে আমি যুব মহিলা লীগ এবং যুব লীগকেই বেশি করে বলছি, সরকারি গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং কিছু রাষ্ট্রের থেকে কিছু সরকারি কর্মকর্তা, তাদের নিয়ে একটা নেক্সাস তৈরি হয় যারা এই জিনিসটা একজন আরেকজনের সহযোগিতায় করে। আমি ভিউয়ারদেরকে বলছি, আমি কিন্তু কাউকে ডিসক্রেডিট বা কারো চরিত্র হননের জন্য এখন এক্সাম্পলটা দিব না। আমি দিব যে অ্যাকচুয়ালি কিভাবে তারা একটা লোককে দিয়ে তাকে ভিক্টিমাইজ করে, ব্ল্যাকমেইল করে তার থেকে স্বার্থ আদায় করতে চায়। এটা 2009 সালের কথা। প্লিজ যদি কোনো কথা আপনারা মনে করেন যে আমি কথাগুলো বলছি একটু র হয়ে যাচ্ছে, কারেক্ট মি। 2009 সালের জুনে, মানে ওই বিডিআর হত্যাকাণ্ডের পর কিন্তু আমার পক্ষে আর্মিতে টিকে থাকা ডিফিকাল্ট ছিল। মইনুও চাচ্ছেন যে কোনোভাবে আমাকে বহিষ্কার করতে, কারণ আমি প্রতিবাদ করেছি। আর আমি জেনারেল হাকিমের কাছে গিয়ে বললাম, স্যার আমি রিটায়ার করতে চাই, অ্যাপেন্ডিক্স জে সাবমিট করবো, আপনি প্রেসিডেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমাকে চাকরি। উনি তখন একটা জিনিস খুব সুন্দর বললেন যে আমিও তো চলে যাচ্ছি, আমাকেও তো এরা তো তোমরা সবাই যদি আর্মি থেকে চলে যাও তাহলে এই যে এত বড় হত্যাকাণ্ড হলো সেটার তো বিচার বা প্রতিশোধের জন্য কেউ থাকবে না, বিচার চাওয়ার কেউ থাকবে না। আই ওয়াজ কনভিন্স। উনি বললেন কোনো অসুবিধা নেই, আমি দেখছি। তো আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেপুটেশনে পাঠানো হলো। তো জুনের শেষ সপ্তাহে, তখন আমি ওই মনে আছে কিনা, ওই আমেরিকান এম্বাসির উপরে তখন একটা জঙ্গি হামলার হুমকি ছিল তার কিছুদিন আগে থেকে। তো গীতা পাসে ছিলেন চার্জ অ্যাফেয়ার্স, আমি তার সাথে কোঅর্ডিনেট করছি যে কিভাবে সিকিউরিটি প্যাকম বা অন্য সবাই মিলে কোঅর্ডিনেটের ভিতরে করা যাবে। তখন আমাকে একজন ফোন করে বললেন, তুমি এই মুহূর্তে স্পিকার আব্দুল হামিদের সাথে দেখা করো। 2009 সালে উনি স্পিকার হন, প্রেসিডেন্ট হওয়ার আগে। তো আমি বললাম যে আমি এখন কাজে আছি। উনি বললেন নো, ইমিডিয়েটলি তুমি স্পিকার আব্দুল হামিদ, সে অফিসে অপেক্ষা করবে, নেক্সট 2 আওয়ার্স তুমি গিয়ে দেখা করো। তো আমার মাথায় মনে হলো নিশ্চয়ই গুরুত্ব, কারণ তার সপ্তাহ 2 আগে হলো কি আওয়ামী লীগের এমপি ছিল মুশতাক আহমেদ রুহি, তাকে আবার কিছু পুলিশ এবং র্যাব মিলে একটা হোটেলে 9টা মহিলার সাথে একসাথে অশালীন কাজ করার সময় সে ধরা পড়ে। বাট আমি ইন্টারফেয়ার করাতে
তাকে ছেড়ে দেওয়া হয়, বাট দোষটা আসে আমার উপরে যে আমি আওয়ামী লীগের সবাইকে ধরতেছি, পিটাইতেছি, তাদের চরিত্র হনন করতেছি, এই সমস্ত ব্যাপার। যাই হোক, আমার কাছে মনে হলো উনি হয়তো সংসদের স্পিকার হিসেবে আমার সাথে কথা বলতে চান। তো বলা হলো তুমি একা যাবা। তো আমি গেলাম বিকালবেলায়। তো উনি ওই সামনের লনে আমার সাথে বসে বললেন যে একটা ব্যাপারে ডাকছি, আপনি আমার কথাটা শুনেন, বাট দুইটা শর্ত। একটা হচ্ছে এই জিনিসটা আপনি আর কারোর সাথে শেয়ার করতে পারবেন না, এবং আমি যদি একজনের কথা বলি শুধুমাত্র আপনি তার কাছেই শেয়ার করবেন এবং কোনো এভিডেন্স বা কোনো কিছু রাখবেন না, আপনার কাছেও না, তার কাছেও না, সব ধ্বংস করে দিতে হবে। উনি যখন একটা স্পিকার, দেশের 3 নাম্বার লোক অর্ডার অফ প্রেসিডেন্সে, উনি আমাকে এই কথা বলেন, আমার তখন কিন্তু মোটামুটি একটু মানে টেনশনের মধ্যে আমি, যে কি ধরনের এত বড় জিনিস। তো উনি যেটা বললেন যে যুব মহিলা লীগের কিছু লোক, উনি নাম বললেন আমাকে, যে তখনকার প্রেসিডেন্ট সভাপতি নাজমা আহমেদ, সেক্রেটারি ছিল অপু উকিল এমপি, নাজমা আক্তার বোধহয়, নাজমা আক্তার, নাজমা আক্তার, সরি নাজমা আক্তার, অপু উকিল এমপি, দেন হচ্ছে কেশওয়ারা সুলতানা সালমা, সে অর্গানাইজিং সেক্রেটারি বা এই ধরনের কিছু একটা, তার বোন কেশওয়ারা সুলতানা সালমার বোন শিলা, এবং হেনরি, আর হচ্ছে পাপিয়া, এই 6-7 জন মিলে তাকে ব্ল্যাকমেইল করছে। তো এখন, হ্যাঁ, এই পাপিয়া, এখন আমি ওনাকে বললাম যে স্যার, এটা তো আমার দেখবার বিষয় না, এখানে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আছে, আপনার পার্টি আছে, আপনি হচ্ছেন স্পিকার, আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি তো সেখানে একজন খুব নগণ্য একজন লোক, আপনি কেন এটা আমার সাথে শেয়ার করছেন? উনি তখন একটা ওনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা বললেন যে কি থাকলে নেতা, না থাকলে তেনা, এই ধরনের একটা কথা বললেন ভাই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, এটা আমি আপনার কথা শুনছি, মানে যে আমাকে রিকোয়েস্ট করে বলছিল, আমি আপনাকে সরাসরি বলি, তিনি আমাকে অনেক উপকার করছেন অনেক জায়গায়। তো সে বলছে যে না, আপনার সম্মানহানি না হয় সেইভাবে সেই জিনিসটা ডিল করে দিতে পারবে, আপনার কোনো সমস্যা হবে না। তো আমি বললাম যে স্যার ঠিক আছে, তো আপনি তো তাদের ডেকে কথা বলতে পারেন, আপনি একটা পলিটিক্যাল নেতা, তারা এত সাহস পায় কিভাবে? তখন সে বললো না, এদের কাজই হলো এটা, আর আমার কথা বললে শুনবে না, আমি তো আসলে ওই রাজনীতি করা মাঠের রাজনীতির নেতা না, আমি হয়েছি স্পিকার, হয়তো প্রেসিডেন্টও হব আপনাদের দোয়া থাকলে, তো এই জায়গা আমাকে অবশ্যই হেল্প করতে হবে। এবং বাট ওনার কথায় এমন যে উনি খুব ভয় পাচ্ছেন, খুব বিধ্বস্ত, তা কিন্তু আমার মনে হয় নাই, উনি চাচ্ছিলেন যে এই জিনিসটা যাতে না হয়। তো সেই অনুযায়ী আমি কারোর সাথে আলাপ করার সুযোগ ছিল না, আমাকে বললেন উনি তখন যে আপনি কাজ, তাদের কোনো সহযোগিতার জন্য শুধু একজন বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগের তখন সম্ভবত দপ্তর সম্পাদক অথবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উনি প্রধানমন্ত্রী পিএস হিসেবে ছিলেন, তো তার সাথে যোগাযোগ করতে বললো, আমি তার সাথে যোগাযোগ করলাম, বললাম যে একটা ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। উনি বললো যে হ্যাঁ অসুবিধা নেই, আমাকে আব্দুল হামিদ ভাই বলছে, ওকে। তো তার সাথে ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউট আছে, সেখানে আমি দেখা করলাম পরের দিন, ধরেন সকাল 9টা 9:30 হবে। তাকে আমি বললাম যে আমার কাছে এই জিনিসটা বলা হয়েছে, এখন আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন, আমি চাই এই জিনিসটা বাইরে কোথাও লিক হবে না, হাজার হোক আমরা যেই জায়গায় থাকি না কেন, আমাদের কাছে কাউকে পচানো না, কারো সম্মানহানি করা না, কেউ ভিকটিম থাকলে ঠিক আছে, সে নিজে থেকে যদি সঠিক পথ খুঁজে পায় সেটা আল্লাহ ইচ্ছা, আদারওয়াইজ আর যে সরকারের ব্যাপার বদনাম। তো আমি বললাম যে একটা আমি চাই আপনি এই কয়জনকে আমার সামনে আনবেন, কোনো কিছু বলবেন না। তো তারা আসলো, এই 6 জন আসলো, এর মধ্যে হেনরি আসে নাই, সে বোধহয় বাইরে ছিল, পাপিয়া থেকে শুরু করে শিলা, কেশওয়ারা সুলতানা সালমা, এরা সবাই আসলো। তো তাদেরকে যখন একটা রুমে নিয়ে বল হলো, আর কেউ ছিল না, বাইরে শুধু আছে ছেলে পেলে, ছাত্রলীগ যুবলীগে তার এমনি হাঁটাহাঁটি করতেছে। তো বলা হলো, আমি বললাম যে এই জিনিসটা আপনারা করতেছেন, আমাকে আপনাদের কাছে যেই ধরনের জিনিস আছে অডিও ভিডিও সেগুলা আমাকে দেন। তো তারা অস্বীকার করলো। 1.5 ঘন্টা ধরে আমি তাদেরকে বললাম ভালো খারাপ, যে তারা যদি না দেয় সেক্ষেত্রে আমাকে কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে, তাদের স্বামীদের কাছে আমাকে বলতে হবে এই যে তারা এটা করতেছে, তাদের স্বামীরা এসে, প্রত্যেকেই বিবাহিতা, এটা তাদের একটা সাইড পেশা, সাইড বিজনেস। তো
রাজি না হওয়ার পরে 1.5 ঘন্টা পরে একজন একজন করে তারা ব্রেক করা শুরু করলো। মনে রাখবেন আমি কারোর সাথে গালিগালাজ, গায়ে হাত দেওয়া কিছু করি নাই। আমার সাথে বাহাউদ্দিন নাসিমও বসে আছে। তো তখন দেখা গেল তাদের মোবাইল গুলাতে অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ, শুধু কিন্তু তখনকার স্পিকার আব্দুল হামিদ না, আমাদের অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক সচিব, অনেকেরই বিভিন্ন ভিডিও তাদের কাছে করে, এবং কিছু কিছু 2-3 বার ভিডিও, 2-3টা অকেশনে তাদের ভিডিও, মানে এটা কি সব মিলাই 88 ভিডিওস ছিল আমরা পাই। এর মধ্যে আবার আমি করলাম কি, বাহাউদ্দিন নাসিমকে বলে যে এদের সবার বাসা থেকে আপনি আপনার ছেলে পেলে পাঠাই, এদের সমস্ত কম্পিউটার গুলো নিয়ে আসেন এখানে, বা কম্পিউটার যদি পুরো আনতে না পারে হার্ড ড্রাইভটা যাতে নিয়ে আসে। তো আনা হইলো, আমাকেই সব এক হাতে করতে হয়েছে। এদের মোবাইল গুলা দেখে এগুলা আলাদা করে রেখে আবার আমি হার্ড ড্রাইভে চেক করে দেখছি, সমস্ত বুট করে দেখছি অন্য কোথাও কি আছে। তো সে হার্ড ড্রাইভ এবং মোবাইল মিলে আমরা 88টা ছোট ভিডিও ক্লিপ পাইলাম, ভিডিও ক্লিপ, যেখানে অন্য কিছু না, অন্য কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা অন্য কিছু না, শুধুমাত্র অশ্লীল কিছু ভিডিও বিভিন্ন নেতা, এবং বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের নেতা, সচিব, বিভিন্ন পুলিশ প্রশাসনের বিভিন্ন লোক। তো তার মধ্যে জনাব আব্দুল হামিদেরটাও ছিল। তা আমরা যেভাবে আমাকে তখনকার স্পিকার রিকোয়েস্ট করছিলেন অথবা আদেশ করছিলেন, সেভাবে সব আমরা ডিস্ট্রয় করলাম। প্রথম কথা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি সেই এভিডেন্স রাখি না কেন, যেটা অনেক সময় বলে। দেখেন, আমাদের আর্মিতে আমরা বা সেনাবাহিনীতে আমরা যে জিনিসটা শিখি, আমি মুখে যেটা প্রতিজ্ঞা করবো আমাকে সেটা রাখতে হবে, এবং এটা এমন কোনো কিছু না তুমি মানুষকে খুন করতেছেন। যারা তাদেরকে ভিক্টিমাইজ করার জন্য, তাদেরকে চাপ দিয়ে একটা অন্যায় সুবিধা নেওয়ার জন্য এই ধরনের ব্ল্যাকমেইলিং হচ্ছে, ব্ল্যাকমেইলিংটা আরো বড় অপরাধ। কারো চারিত্রিক যে দুর্বলতা থাকে সেটা সামাজিকভাবে অপরাধ, বাট ব্ল্যাকমেইল করে সেটা সুবিধা নিয়ে দেশ এবং জাতিকে ভয়ানক জায়গায় ঠেলে দেওয়া, সেটা কিন্তু আরো বড় অপরাধ আমার কাছে। সেটাই সুতরাং আমাকে বলা হয়েছে, আমি সব ডিলিট করলাম। এখন তারপরে আমার মনে হলো যে না, ঠিক আছে, এর বাইরেও তো কিছু থাকতে পারে। তো তখন আমি এদেরকে সবাইকে বসে একসাথে তারা বসলো, আমি বাহাউদ্দিন নাসিমের ফোনটা ব্যবহার করে তাদের একটা বিবৃতি নিলাম যে তারা এই ধরনের কাজ করে এবং করে আসছে, এবং তারা একটা ওয়াদা করলো, অপু, উকিল, নাজমা, কেশরা, সুলতানা, সালমা, এরা সবাই বললো যে না, আমরা এই ধরনের কাজ করছি এবং ভবিষ্যতে এমন কাজ আর কখনো করব না। তার জন্য করতে হলে আমরা আদালতে যাওয়া বা যে কোনো শাস্তি মাথা পেতে নিব। তো বাহাউদ্দিন নাসিম সেটা রাখলেন। আমি তখন আপত্তি করি না যে আপনি আমাকে একটা কপি দেন বা কিছু। ওনাকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে না, উনি যেই কথা বলেন সেটা উনি রাখবেন। বাট পরবর্তীতে জানি কিছুটা বিভিন্ন জায়গায় গেছে। তো এইটা হয়ে আসলো, এবং এরপরে কিন্তু আমার যতদূর মনে আছে, পরবর্তীতে যখন উনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ হন, তারপরেও উনি আমার সাথে কখনো এই ব্যাপার নিয়ে কথা বলেন নাই। এবং বাট দু একটা ব্যাপারে আমাকে মাঝে মাঝে লোকে থ্রেট করার চেষ্টা করছে। এবং পরবর্তীতে আমি যেটা জানি, এই যে দেখেন, কেশরা, সুলতানা, সালমা এবং শিলা, এরা যে দুই বোন, এরা এই যে এটা সে ব্ল্যাকমেইলের সাথে জড়িত। তাদের বাড়ি হচ্ছে ঝালকাঠিতে, এবং আমাদের যে খুনি জিয়াউল আহসান আছেন তার বাড়িও ঝালকাঠিতে। আমি সেটা তখন জানতাম না। তারা পরে এই খুনি জিয়াউল আহসানের সাথে প্যাক করে এই জিনিসটা জানাই, এবং পরবর্তীতে আমরা জানি ডিবি হারুন, খুনি জিয়াউল হাসান এই জিনিসটা ভালোভাবে করে, এবং খুনি জিয়াউল হাসান এবং তার লোকজন বা ডিজিএফ এর লোকজন, কিন্তু র্যাবের লোকজন এই পদ্ধতিটা অনেক সময় কাজে লাগাইছে। শুধুমাত্র এটা যে এক খুনি জিয়াউল হাসান তা না, অনেকে এই জিনিসটা, মানে আওয়ামী লীগের হয়ে এই পদ্ধতিটা যে ব্ল্যাকমেইল করা হবে সেটা। বাট যখন জিনিসটা আমি লেটার অন রিয়েলাইজ করতে পারি, যখন দেখি আমার নামে আওয়ামী লীগ থেকে অনেক মামলা দেওয়া হয়েছিল আমি অবসরে যাওয়ার পরে, কারণ আমাকে বাধ্য হয়ে, তারা আমার বাচ্চাদের সহ আমার স্ত্রী তারা স্কুল থেকে আনতেছে, সেই অবস্থায় আওয়ামী লীগের লোকজন গাড়ি ভাঙচুর করে দিছে, গাড়িতে আগুন লাগাই দিছে। তো এই অবস্থায় আমাকে বাধ্য হয়ে আমাকে রিটায়ার করতে হয়, এবং রিটায়ারমেন্টের পরে যেটা করে, তারা অনেকগুলা মামলা করে আওয়ামী লীগ, এবং তার মধ্যে কিছু কিছু মামলা, 4টা মামলা সম্ভবত এই লোকজন, অপু, উকিল, কেশরা, সালমা, এরাই করে বিভিন্ন ধরনের নারী নির্যাতন বা অন্যান্য কথা বলে। এবং আদালতের কথা বলি, আদালতকে আমি বারবার বলার চেষ্টা করছি যে আমি তো সেই সময় দেশেই ছিলাম না, বা আমি বাইরে ছিলাম। তার না একটা অভিযোগ আসছে, কোনো এক্ষেত্রে প্রশ্ন নেই, তারা এইভাবে জিনিসটা তাদেরকে সাপোর্ট করে গেছে। এখন যেটা আমি বলতে চাচ্ছি ইম্পর্টেন্ট, যে যাদেরকে এইভাবে ব্ল্যাকমেইল করা হয়, ঘটনাটা কি হয়, একটা অবস্থায় তাদেরকে
ভিডিও করে বলা হয় তোমারটা কিন্তু আমরা ভিডিও করছি এখন, সে যদি প্রতিবাদ করতে চায় তাকে সেখানে মারধর করা হয়। নিচে বাইনাও ডিএমপি কমিশনার তখন ছিল শহীদুল হক, পরে আইজিপি এবং এখন গ্রেফতারকৃত। সে হচ্ছে শহীদুল হক, তার একটা টিম, তাদের সাথে আমি যেটা বলি নেক্সাস, তার একটা পুলিশের টিম নিচে থাকতো। পরবর্তীতে র্যাবের টিম 2-3 বছর পরে সেটার জায়গায় র্যাবের টিম আসে, অথবা ডিবির টিম, অথবা ডিএমপির একটা পুলিশের, তারা বলেই রাখতো কল করে যখনই তারা এমন একটা শিকারকে নিয়ে আসছে কবজে করে, একটা টিম থাকতো সেখানে। এবং সাংবাদিক থেকে এটিএন বাংলা সাংবাদিকদের টিম একটা থাকতো, যারা এসে নিচের দরজায় নক করতো। যখন দেখা যেত না সে হয়তো প্রতিবাদ করবে বা বলবে, যে সে তো বুঝতে পারতেছে যে আমাকে সাজানো একটা প্লটের মধ্যে থেকে আমাকে, আমার পরিবারকে এবং অনেক কিছু ধ্বংস করে দেওয়ার একটা ভয় আছে, তখন একটা সাংবাদিক টিম সেখানে চলে আসতো। আবার আমরা তো জানি এখানে এমন হচ্ছে, এখন আমরা সেটার একটা লাইভ করব, এই ধরনের একটা বিধি, সেটা কখনোই লাইভ হতো না। এটা হচ্ছে নেক্সাস, যেখানে যুব মহিলা লীগ এবং পরবর্তীতে জিনিসটার দায়িত্বে র্যাব বা অন্যান্য গোয়েন্দা বাহিনী তারাও যুক্ত হয় এই একই নাটকের জন্য। বাট শুরুটা হলো আওয়ামী লীগের যুব মহিলা লীগের মাধ্যমে, এবং তাদের সাথে একসাথে হাত মেলায় আমাদের ডিএমপির লোকজন, ডিবির লোকজন এবং মিডিয়ার লোকজন। তাদেরকে একটা গ্রুপ বা গ্যাং ছিল যারা এইভাবে করে আসছে, এবং যেই কারণে তারা চাচ্ছে, এবং তারা এটা বছরের পর বছর করছে, তাদের বিশ্বাস এইভাবে তারা লোকজনকে হেনস্থা করবে, চাপ দিয়ে তাদের স্বার্থ আদায় করবে, বা এখন সুমন ভাই ধরেন তারা সেটা আরো ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়। বাট আমি আপনাদেরকে বলে দিই, সো লং আমরা আপরাইট আছি, তারা এইসব নিয়ে কিছু করতে পারবে না ইনশাল্লাহ। ধরেন আব্দুল হামিদের নারী প্রীতি বা নারী ঘটিত বহু ঘটনার কথা আমরা ভাষা ভাষা শুনতাম, আজকে আপনার মাধ্যমে বিষয়টা অনেক স্পষ্ট হলো, এবং কারা কারা যুক্ত, কোন চক্র যুক্ত সেটি আমরা জানলাম। এবং আমার তো মনে হয় যে অপরাধী চক্র শুধু তার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে না, হয়তো অন্য কোথাও কারো কারো কিছু জিনিস রেখেও দিতে পারে, সেটি দিয়ে হয়তো এখন তারা ব্ল্যাকমেল করতে পারে। তো যে যাই করুক, আমার মনে হয় যে আমরা যদি ওই পদ্ধতিতে যাই, নিজের পরিবারের সঙ্গে কথা বলে বা জাতির কাছে যদি সরি বলি, আমার মনে হয় যে এটা খুব বেশি সুবিধা হবে না, কারণ সবার আগে দেশ, কারণ এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলোকে ব্যবহার করছে। তো মোস্তাফিজ ভাই, আপনার কোনো মন্তব্য? না, আমি ওই যে ওটাই বলতে চাচ্ছি যে আমাদের এই চক্রটাকে যারা আছে, এবং আওয়ামী লীগের গোয়েন্দা থেকে শুরু করে তাদের সদস্যরা, এখন তো ছাত্রলীগ, যুবলীগ, এই যে মহিলা লীগ, সবাই তো এটার সাথে জড়িত। সো তারা অ্যাকচুয়ালি এমন একটা সিচুয়েশন নিয়ে গেছে, যারা যত অনৈতিক, যাদের সাথে মানে তাদের কোনো চরিত্রগত কোনো নাই, তাদেরকে উপরের লেভেলে নিয়ে গেছে, যেটার জন্য আমরা এই সাফার করতেছি যে পাপিয়ার মতো লোককে আমরা প্রেসিডেন্ট থেকে শুরু করে সবার সাথে ছবি তুলতে দেখি। হোয়ারেজ লোকজন তো খুব মানে প্রেসিডেন্টের সাথে একটা ছবি তোলার জন্য অস্থির হয়ে যায়, তাই না? এরকম লোক প্রস্টিটিউটরা যদি তাদের সাথে ছবি তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড, এটাই হচ্ছে আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড। সো আমরা এই আওয়ামী লীগকে এখন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, জাতীয় প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করি বর্তমানে এই যে সিচুয়েশনটার উন্নতি হবে। উন্নতি হবে কিভাবে? আমরা সবার আগে দেশ নিয়ে চিন্তা ভাবনা করবো, এবং এই সমস্ত যদি আমাকে যদি কেউ ব্ল্যাকমেইল করে, আমরা এটাকে ইগনোর করব। আমি মনে করি দেশ ও জাতি এটা বুঝতে পারবে। এবং আমি তো মনে করি যে এই তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকেও হেফাজতে নেওয়া, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা। এই ব্ল্যাকমেলিং চক্রটাকে বন্ধ না করতে পারলে তারা যে কোনো রকমের অঘটনের সঙ্গে, ইন্ধনের সঙ্গে যুক্ত হতে পারে। কি মনে করেন? গ্রেপ্তার তো করা উচিত নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। সুমন ভাই, আপনি কি মনে করেন এই সরকারকে গ্রেপ্তার করে একটা প্রতিকারে যাওয়া উচিত, মানে প্রিভেন্টিভ মেটারে যাওয়া উচিত? জি অবশ্যই, আমি জানি সরকারের হাতে অনেক কাজ আছে, বাট এই গুরুত্বপূর্ণ দেখেন, আমাদের মাঝে মাঝে একটা সন্দেহ হয়তো যে সরকারকে কি, যেটা আমরা 1 মাস ধরে অনেক সময় সন্দেহ প্রকাশ করে আসছি। আপনি বলছেন অনেক সাংবাদিক ভাই যারা আছেন এটা নিয়ে কথা বলেন, তারা বলছেন যে সরকারের কি কোনো দুর্বলতা আছে কারো কাছে, তারা কি কারো কাছে তাদের কোমরে কোনো রশি বাঁধা, যে কারণে তারা এই পরিবর্তনটার জন্য সাহস পাচ্ছে না। বাট যেহেতু আমরা দেখছি যে আলহামদুলিল্লাহ পরিবর্তন শুরু হয়েছে, কাজ শুরু হয়েছে, আমার বিশ্বাস তারা পারবে। তারা যদি এটাকে প্রায়োরিটি মনে করে, কারণ কি, আমার যদি হাত পা কোথাও বাধা থাকে, আমি যতই দৌড়ানোর চেষ্টা করি না কেন, আমি আগাতে পারবো না। আমাকে প্রথমে সেই জায়গাগুলোতে শুধু কাটতে হবে না, যেই জায়গা থেকে রশিটা আসছে সেই তাদেরকে টেনে এনে তাদেরকে ভরতে হবে, যাতে জনগণ এবং অনেকে আস্থা পায়। এখন আমি আপনাকে বলি, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, অন্য অনেকে যে তাদের কাজ বা সংস্কারগুলা করতে পারছে না,
আপনার আমার কি মনে হয় না যে তারা করতে ভয় পাচ্ছে, বিকজ তারা মনে করে যে কোনো না কোনো জায়গায় তারা আটকা আছে, আগানো এখন উচিত হবে না? তো এই জায়গাতে আমি একটু যদি অ্যালাউ করেন যে একটা আপনার রাষ্ট্র সংস্থার ব্যাপারে কথা বলছিলেন গত সপ্তাহে, রাষ্ট্রের যে অর্গান তিনটা, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং পিপল পরে হয়ে গেল বিংশ শতাব্দীতে এসে পার্লামেন্ট, কারণ সব লোক তার রাষ্ট্রে। তো এর মধ্যে থেকে কিন্তু দেখেন, পুলিশ, বিচার বিভাগ, সরকারি দল যারা ক্ষমতা আছে তারা কিন্তু একটা সিম্বায়োটিক রিলেশন মেনটেন করে, যেটা কিছুক্ষণ আগে মুস্তাফিজ বলছিল কিন্তু, যে কিভাবে একজন আরেকজনকে, এখন যেখানে একটা সিম্বায়োটিক রিলেশন মানে একজন আরেকজনের উপর নির্ভর করবে, একজন আরেকজনের রক্ত খাবে, আরেকজন আরেকজনের নিঃশ্বাস খাবে, এই সিম্বায়োটিক রিলেশনের কারণেই যেটা হয়, আমরা যদি মনেও করি যে না রাজনীতিকে ঠিক হতে হবে, সরকারকে বা নিয়ম, শুধু তা না, এখানে কিন্তু যে সবসময় পুলিশ ভিকটিম রাজনৈতিক নেতৃত্বের আদেশের কারণে তারা এটা করে তা না। কিন্তু দেখেন আপনি বেনজির বা ডিবি হারুন অথবা অন্য যার কথা চিন্তা করেন, তারা কিন্তু একটা রাজনৈতিক ইচ্ছা বা আদেশের কারণে বাধ্য হয়ে তারা যে নোংরামি করে তা না। পুলিশ করে কি, পুলিশ সবসময় দেখতে চায় বা গোয়েন্দারা সবসময় দেখতে চায় যে একটা দুর্বল সরকার, জনবিচ্ছিন্ন সরকার, তাহলে তাদের লাভ কি? তখন সেই সরকার করে কি, ক্ষমতা টিকে থাকবার জন্য এই পুলিশি রাষ্ট্রে পরিণত হয়, পুলিশকে ব্যবহার করে এবং নির্যাতনের পথে যায়। পুলিশ কিন্তু খুব এনজয় করে, এমন না যে পুলিশ ভিকটিম, সে রাজনৈতিক লোক বলতেছে বলে তাকে দমন পীড়ন করতেছে, নো, সে জানে একবার দমন পীড়ন শুরু করলে সেই সরকার আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং আরো বুলেট চালা, আরো খুন কর, পুলিশ আরো মজা পায়। তখন পুলিশের টাকার সোর্স গ্রেফতার, খুন, গুম, কিডন্যাপিং, এগুলাই তো পুলিশের চাকরির মজা। এবং এটাই ভারতের এজেন্ডা, সেম এই জিনিসটাই ভারতের এজেন্ডা। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেই জিনিস আমি যেই পার্টটাতে আসছিলাম, যে আমরা রাষ্ট্র বলি, রাষ্ট্রের আবার কিন্তু আরেকটা এখন ফোর্থ এলিমেন্ট আছে, মিডিয়া। আপনি, কনক ভাই, মোস্তাফিজ, পিনাকি, এলিয়াস, জাহেদ, তারপরে অন্য ধরেন মনির হায়দার, অন্য অনেকে আছে, তারা কিন্তু বলে যাচ্ছে, বাট তাদের কথা শুনে আমার বাবার মনে হয় ওই গ্ল্যাডিয়েটর মুভি, মোস্তাফিজ ইউ মাস্ট হ্যাভ ওয়াচড, গ্ল্যাডিয়েটর মুভিতে ম্যাক্সিমাস, সে জেনারেল ম্যাক্সিমাস, সে কিন্তু তাকে অসম যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সিংহের সাথে কখনো যুদ্ধ করতে হচ্ছে, কখনো 10 জনের সাথে যুদ্ধ করতে হচ্ছে গ্ল্যাডিয়েটর হিসাবে, এবং সে পিঠে একটা ছুরি, যেটা তাকে কোমোডাস তার পিঠে ছুরি নিয়ে তাকে বলছে তুমি আমার সাথে ফাইট করো। আপনাদের সাংবাদিকদের অবস্থা, অথবা যারা এখন মুক্ত প্রগতিশীল চিন্তাটা নিয়ে সংস্কারের কথা বলছেন, আপনাদের কিন্তু এই অবস্থা। আপনাদের দেখলে আমার মনে হয় আপনারা প্রত্যেক একজন এক একটা ম্যাক্সিমাস, গ্ল্যাডিয়েটর, পিঠে ছুরি, তার মতো চেষ্টা করে যাচ্ছেন কতগুলো বলার জন্য। আমি একটা বলি, আমি যারা প্রবাসে আছে সাংবাদিক, তাদেরকে আমি ওই স্ট্যাটাসটা দিতে রাজি আছি, বাট যারা দেশে আছে এবং যারা টাকা ইনকাম করছে এই চান্সে, আওয়ামী লীগ সরকার আছে, দে আর নট দ্যাট গ্ল্যাডিয়েটরস। আমি সেই পার্টি আসছিলাম, যে সেই জন্য আমি নিজস্ব ভাবে আমি বাংলাদেশে কোন সাংবাদিকের কথা কিন্তু বলি না, অবশ্যই একটা মহান পেশা, বাট দেখেন কিন্তু এই তাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ কাঠামো বা স্তম্ভ, পিলার বা অঙ্গ। কেন বলা হয় মডার্ন স্টেট কনসেপ্টে? কারণ তার একটা ওপিনিয়ন ফর্ম করবে, একটা জনমত তৈরি করবে, জনগণকে একটা পজিটিভ কিছুর দিকে। সেই জিনিসটা কি গত 15 বছর হয়েছে কারো ক্ষেত্রে? আমরা দেখি নাই। সুতরাং এখন এই ফিফথ এলিমেন্ট, তারা সেই খুনি, স্বৈরাচারী, পতিতা হাসিনা, তার পক্ষের সেই বুলি না বলে এখন কিছুটা হয়তো অজনপ্রিয় কিছু কথা আসবে। আমি এখন যেগুলো বললাম তার মধ্যে অনেক হয়তো সবকিছু পছন্দ করবেন না, বাট বলতে হবে, আমি যদি বিশ্বাস করি সেটাই রাইট। ধরেন আমরা প্রায় 1 ঘন্টা বেশি কথা বলছি। আমি যদি একটু বলি যে ধরেন যুব মহিলা লীগ বা পাপিয়া বা এই যে যাদের নাম আসলো, অপু, উকিল, নাজমা আক্তার, এরা কিন্তু শিক্ষিত এবং এরা কিন্তু মোটামুটি তাদের জায়গায় জনপ্রিয়। তখন তারা যদি চায় কোনো একটা বিষয় নিয়ে কিন্তু হাসিনাকে বললে কিন্তু তাদের কাজ হয়ে যায়। তারা নিজেরাই কিন্তু যথেষ্ট যে আমি যুব মহিলা লীগের প্রেসিডেন্ট বা আমি সেক্রেটারি, আমি এটা করতে চাই। তারা তাদের দলের স্পিকারকে পর্যন্ত ব্ল্যাকমেইল করছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এরা কি পরিমাণ লাগাম ছাড়া অবস্থায় যেয়ে পৌঁছেছিল এবং আওয়ামী লীগ কিভাবে কত নোংরাভাবে তাদের ক্ষমতাকে টিকিয়ে থাকতে সবকিছুকে ব্যবহার করেছে। তো আমার মনে হয় যে আমরা অন্যদিন আরো বিস্তারিত প্রসঙ্গগুলো আনবো। আজকে আমরা বোধহয় শেষ করি। কারণ প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। দীর্ঘ সময় আলোচনা করলাম।
এবং আমাদের আরো কিছু বিষয় ছিল। আমার মনে হয় যে আমরা সহসাই এই বিষয়টা নিয়ে আসতে চাই। আজকে এই প্রসঙ্গে আমরা যেতে চাই না, যেমন রাজনাথ সিং এর যে হুমকি, আ সৈন্যবাহিনী প্রস্তুত থাকা। কারেক্ট। তো আসলেই যদি কিছু হয় তাইলে কি হবে? এইটা নিয়ে অবশ্য সুমন ভাই, আমরা আমরা আলোচনা করছিলাম যে ভারত যদি অ্যাটাক করে কি হয়? কোন একটা অনুষ্ঠানে। পাশাপাশি আয়নাঘরের বিষয়টা, সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে সিম্পলি। জি, জি। আয়নাঘরের বিষয়টা নিয়ে একটা আলোচনা করা দরকার। কারণ অনেক আয়নাঘর আছে। আমার তো মনে হয় যে কিছু আয়নাঘরে কি মানুষ কি মরে পড়ে আছে কিনা? কঙ্কাল হয়ে যাচ্ছে কিনা? আসলে এটার কোনো চেক হয় নাই। বিডিআর এর তদন্ত শুরু হবে, কিন্তু এটা নাকি অনেক সময় লাগবে, নানা রকমের কথা শুনতেছি। বিডিআর নিয়ে কিন্তু কার্যত তেমন কিছুই হচ্ছে না। আমরা চেষ্টা করছি, অনেকেই কথা বলছেন, কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে না। আমার মনে হয় যে আমরা ২-১ দিনের মধ্যে এই বিষয়গুলো সহ আরো কিছু বিষয় নিয়ে আপডেট নিয়ে কথা বলব। কর্নেল মুস্তাফিজ, মেজর সুমন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে মেজর সুমনের আ কাছ থেকে, যেগুলো যিনি প্র্যাকটিক্যালি এই বিষয়গুলোকে হ্যান্ডেল করেছেন। যেহেতু তিনি অ্যা বা কিছু বিশেষ দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বের জায়গাটা থেকে তিনি আজকে অনেক কথাই বললেন, এবং এই চক্র কিন্তু এখনো সক্রিয়। এই চক্র হয়তো তাদের নাম পরিবর্তন হবে, তাদের হয়তো জুনিয়র শিষ্যরা হয়তো এখন মাঠে নামবে, বা তাদের কাছে যদিও বলা হচ্ছে এগুলো নষ্ট করা হয়েছে অনেক এভিডেন্স, তাদের কাছে আদৌ কিছু হয়তো থেকে যেতে পারে, হয়তো অন্য কোনোভাবে থেকে যেতে পারে, হয়তো ইন্টারনেটের কোনো ডিভাইসে থেকে যেতে পারে। তো আমার মনে হয় যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার উচিত এই জাতীয় ব্ল্যাকমেইল যারা করে বিভিন্ন ফায়দা হাসিল করেছেন বা ক্ষমতাকে প্রলং করতে বিভিন্ন পর্যায়ে সেনা বা বেসামরিক কর্মকর্তাদেরকে ব্যবহার করেছেন, তাদেরকে অচিরেই আইনের আওতায় আনা হোক এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, এবং তাদের মুখ থেকে বের করা হোক কোথায় কি আছে আর কারা এর সঙ্গে যুক্ত। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।